ইংল্যান্ডের রাজধানী লন্ডনে গোয়েন্দা বিভাগে পড়াশোনা করেছেন মিন ইউঙ্গি ওরফে সুগা নামের এক সাহসী যুবক। আজ সেই যুবক ইংল্যান্ডের সব থেকে বড় গোয়েন্দা টিমের প্রধান সদস্য। অফিস কক্ষে বসে একটা চিঠি হাতে নিয়ে বেশ চিন্তিত হয়ে বসে আছে সুগা। সামনে তার টিমের আরেকজন সদস্য সুবিন বসে তার দিকেই তাকিয়ে আছে। ইজ এভরিথিং ওকে স্যার? এটা 1850 সাল। ইংল্যান্ড অনেক উন্নত হয়েছে। এখানে নারী শিক্ষার ব্যবস্থা আছে, এমনকি তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। আর আমাদের কান্ট্রিতে, স্যার, আমি আপনাদের কান্ট্রিতে বেশ কয়েকবার ট্যুর করে আছি। সেখানে শুধু মেয়েদেরকে ডান্স করানো হয়, এমনকি তাদের পুতুলের মতো কেনাবেচা করা হয়। আর ওই দেশে অনেক রহস্য লুকিয়ে আছে। যাই হোক, এতগুলো রহস্য সলভ করলাম, অথচ নিজের সব থেকে কাছের রহস্যটা রহস্যই থেকে গেল। মানে, আমাদের গোয়েন্দা টিমের একমাত্র মহিলা সদস্য মিস জিমিনের ফেস আজ পর্যন্ত দেখতে পারলাম না। উনি ফেস ঢাকিয়ে রাখেন কেন? আই ডোন্ট নো, বাট কিছু তো একটা রহস্য আছে ওনার মধ্যে। এমন সময় বিদেশি গাউন পরা অথচ ওড়না দিয়ে চোখ ব্যতীত সমস্ত মুখ ঢাকা একজন মহিলা অফিস কক্ষের দরজার সামনে উপস্থিত হয় আর গম্ভীর ভাব নিয়ে বলে ওঠে, সবকিছুতে এত রহস্য খুঁজতে নেই স্যার, কিছু কিছু জিনিস অজানা থাকাই ভালো। বাই দ্য ওয়ে, মে আই কাম ইন স্যার? ও জিমিন যে, কাম কাম, আমি তোমার কথাই বলছিলাম। থ্যাঙ্কস স্যার, আমাকে নিয়ে এতটা ভাবার জন্য। আমি তোমায় নিয়ে কিছু বলছিলাম না, আমি তো জাস্ট তোমার এই দোপাট্টা নিয়ে কথা বলছিলাম। বেশ রহস্যজনক তোমার এই দোপাট্টাটা, তোমার মুখ থেকে সরতেই চায় না। এটা আমার পার্সোনাল ম্যাটার স্যার, এটা নিয়ে আপনার কথা বলার কোনো অধিকার নেই। এভাবে সুগা আর জিমিনের মধ্যে বেশ বড়সড় তর্ক বিতর্ক লেগে যায়। তাই সুবিন বাধ্য হয়ে ওদের মাঝখানে এসে দাঁড়িয়ে পড়ে। স্টপ ইট গাইস, আপনারা থামুন প্লিজ, আপনাদের ঝগড়ার দা এন্ড কোনোদিনও হবে না। সুবিনের কথায় দুজন চুপ হয়ে যায়। তারপর যার যার চেয়ারে বসে কাজ শুরু করলো। সুগা পুনরায় চিঠিটা খুলে পড়া শুরু করলো। চিঠিটা তার বন্ধু দেশ থেকে পাঠিয়েছে, তার বন্ধু একজন ডিটেকটিভ। চিঠিটা শেষে লেখা ছিল, দোস্ত, এখানে একটা মহল আছে। এটা মেবি জমিদারদের ব্যক্তিগত নর্তকী মহল, কিন্তু এটা এখন 1 বছর যাবত পরিত্যক্ত। রহস্যের বিষয় হচ্ছে মহলটায় যে ঢোকে সে আর ফিরে আসে না। এর জন্য আমি ভেতরে যেতে সাহস পাচ্ছি না। তুই যদি একটু আসিস অনেক ভালো হতো। গ্রামের নাম রূপপুর। গ্রামের নামটা শুনে সুগার পাশে বসে থাকা জিমিনের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। জিমিন কৌতূহল নিয়ে সুগার কাছে ছুটে গেল। রূপপুর গ্রামে কি হয়েছে স্যার? তোমাকে দেখে বেশ চিন্তিত লাগছে। নিশ্চয়ই তুমি রূপপুর গ্রাম সম্পর্কে কিছু জানো। কি কি জানো সত্যি করে বলো তো? জিমি মনে মনে ভাবলো, সুগা স্যার অত্যাধিক চালাক, ওনার সাথে তর্কে আমি পারবো না, তাই লুকিয়েও কোনো লাভ নেই। তাই আসল ঘটনাটাই বললো। আসলে স্যার, রূপপুর আমার জন্মস্থান, বাট অনেক বছর হয়ে গেল আমি সেখানে যাইনি। আপনি কি বলতে পারবেন সেখানে কি হয়েছে? রূপপুরে কে কে আছে তোমার? আসলে স্যার, আমার তেমন কেউ নেই। বাবা মা ছোটবেলায় মারা গেছে, কিন্তু কিছু রিলেটিভ আছে ওখানে। গ্রেট, আমাদের নেক্সট ইনভেস্টিগেশন হলো রূপপুর গ্রামের নর্তকী মহল। আর যেহেতু তুমি ওই গ্রামেরই সদস্য, সেহেতু এই পুরো ইনভেস্টিগেশনের দায়িত্ব তোমার। আমরা কেউ আসবো না। ওকে স্যার, আই এম রেডি। বেস্ট অফ লাক মিস জিমিন। সুবিন, জিমিনের রূপপুর যাওয়ার ব্যবস্থা করো as soon as possible. বাট স্যার, ও একটা মেয়ে মানুষ আর ও একা। এটাই আমার শেষ কথা। এর উপর আমি কোনো একটা শব্দও শুনতে চাই না। ওকে স্যার। সুগা মনে মনে বলল, তুমি কি ভেবেছো মিস জিমি? আমি তোমার মতো রহস্যজনক মেয়েকে একে একে ছেড়ে দেবো? ইম্পসিবল। আমি তো একদিকে 2 পাখি মারবো। নাম্বার 1 নর্তকী মহল, আর নাম্বার 2 মিস জিমি। দুটো রহস্য সলভ করবে এই মিন ইউঙ্গি। রূপপুর গ্রাম, আই এম কামিং সুন। জিমিন রূপপুর গ্রামে পৌঁছানোর পর সুগাও দেশে পৌঁছে যায়, কিন্তু রূপপুরে যায় না। দীর্ঘ 1 সপ্তাহ একটা নৃত্য দলের সাথে থাকে, আর সেখান থেকে নাচ ও বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো শেখে, যাতে ছদ্মবেশে গ্রামটা প্রবেশ করতে পারে। 1 সপ্তাহ পর
সুগা নর্তক বেশে একটা নাচিয়ে দলের সাথে রূপপুর গ্রামে প্রবেশ করলো। কিছু দূর যাওয়ার পর সুগার চোখে পড়লো একটা বিশাল পরিত্যক্ত মহল। মহলটা দেখে মনে হচ্ছে কেউ আগুন লাগিয়ে দিয়েছিল, আর চারদিকে বড় বড় ঝোপ, দেখতে অনেক ভয়ঙ্কর। বাট সুগা ভয় না পেয়ে নর্তক দলের একজনকে জিজ্ঞাসা করলো, আচ্ছা এই বড় মহলটি পুড়িয়ে ফেলা হয়েছে কেন? আমি তো নতুন তাই জানি না। পুড়িয়ে ফেলা হয়েছে কেন তা তো জানি না বাপু, তা মানুষের কাছে শুনছি বটে এই মহলটা নাকি জমিদাররা নর্তকীদের জন্য বানাইছিল। আর কিছু শুনিনি? তুমি এগুলো বিশ্বাস করবা? তোমার দেখলে তো মনে হয় এই যুগের ছোকরা। এই যুগের ছোকরারা তো কিছু বিশ্বাস করতে চায় না। উফ, আপনি বলুন তো বিশ্বাস করবো কি করবো না সেটা তো পরে দেখা যাবে। তাহলে শুনো, এই জায়গায় জমিদার বিভিন্ন জায়গা থেকে মায়া মানুষ কিনে আনতো আর তাদের নর্তকী বানায়া ইংলিশ বিলাতি বন্ধুদের সাথে ফুর্তি করাইতো। এখন করে না? 1 বছর পর্যন্ত নাকি এগুলো বন্ধ ছিল, নাচ গান চলতো, ইংরেজরা মায়া মানুষ কেনা বেচাও করতো, কিন্তু তাদের ইজ্জত নিয়ে ফুর্তি করতে পারতো না। কেন পারতো না আপনি জানেন কিছু? 1 বছর আগে ওই মহলে নর্তকী দলের খুরমা, মানে যার কাছে মাইয়ারা নাচ শিখে, তিনি একটা মাইয়ারে কিনে আনছিল। সেই মাইয়ার যেমন রূপ তেমন নাচের তাল। তার রূপের তালিকায় সবাই ঘায়েল হয়ে যেত, কিন্তু ইংরেজরা তারে কখনো ছুঁইতে পারে নাই। কেন? মেয়েটা কি ভূত ছিল নাকি? না বাপু, মাইয়ের যেমন রূপ তেমন নাচের তাল, তেমন তেজি ছিল। জমিদার আর ইংরেজ সাহেবদের মুখের উপর ন্যায় জবাব দিয়ে দিত। আচ্ছা বুঝলাম, তার নাম কি? কোথায় পাবো তাকে? তার নাম নর্তকী তে। মানুষের কাছে শুনছিলাম সে নাকি 1 বছর গায়েব ছিল। মানুষ ধারণা করতো জমিদার সাহেব তার মহলে আটকায় আগুন লাগাই দিয়েছিল। মাঝে মাঝে তো মাঝরাতে ঘুঙুরের আওয়াজ পাইতো, আর ওইখানে যত মানুষ যাইতো আর ফিরাইতো না। কিন্তু অবাক হওয়ার কথা হইলো ওই রাজনর্তকী তে আবার ফিরে আসছে। আর 1 বছর সে কোথায় ছিল তা এখনো কেউ জানে না। আমি তো আর কিছু জানি না বাপু। কথাটা বলেই লোকটি চলে যেতে নেয়। তখন সোহা পেছন থেকে ডেকে বলে, টেকে কোথায় পাবো শুধু এইটা বলে যান, এটাই লাস্ট প্রশ্ন। কে যেখানে থাকে আমরা ওইখানে যাইতেছি, সেখানে আমরা ঢোল বাজাবো। জমিদার সাহেব পুরনো মহল পুড়ে যাওয়ার পর নর্তকীদের জন্য নতুন মহল বানাইছে। ও আচ্ছা ঠিক আছে চলুন। সোহা মনে মনে ভাবে, যে করেই হোক না কেন তের সাথে কথা বলতে হবে। ওনা থেকে হয়তো বা পুরনো মহলের কোনো ক্লু পাওয়া যাবে। আর ওই লোকটার কথা শুনে মনে হচ্ছে ওর মেয়েটা অনেক রহস্যময়। এই গ্রামে যখন একবার ঢুকেছি তাহলে গ্রামের সব রহস্যের সমাধান করেই আমি ফিরবো। সুগা নর্তকদের সাথে মহলে পৌঁছে যায়। মহলের চারপাশে ইংরেজ সাহেবদের ভিড়। তখন সুগার কানে আসে তীক্ষ্ণ ঘুঙুরের আওয়াজ। সুগা 1 মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে মহলের ভিতরে ঢুকে যায়। মহলের ভিতর বড় একটি বৈঠক ঘর। সেখানে ইংরেজরা বসে আছে, সবার হাতে বিলেতি মদ। সুগা ঠেলাঠেলি করে একটু সামনের দিকে এগিয়ে বসলো। বৈঠকের মাঝখানে পায়ে ঘুঙুর পড়া, পরনে নর্তকীদের জমকালো পোশাক ও গহনা, মাথায় বেশ বড় একটা ঘুমটা দেওয়া একটা মেয়ে বাদ্যযন্ত্রের তালে নাচের তাল দিচ্ছে। সবার চোখ মেয়েটার দিকে, কেউ যেন পলকে ফেলতে পারছে না। প্রত্যেকের চোখ তৃষ্ণার্ত হয়ে আছে শুধু মেয়েটির চেহারা দেখার জন্য। হঠাৎই সরে যায় মেয়েটির ঘুমটা। সবাই তে তে বলে চিৎকার করে ওঠে, কিন্তু তে তার দিকে তাকানোর প্রয়োজন মনে করলো না। সে বাজনার তালে তালে নিজের মতো নাচের তাল মিলিয়ে যাচ্ছে। সুগার আর বুঝতে বাকি নেই এটাই সেই রহস্যময়ী নর্তকীতে। কিছুক্ষণের জন্য সুগাও তের রূপার নাচ দেখে ঘায়েল হয়ে যায় আর ভাবতে থাকে এত সুন্দর মেয়েটাকে কিভাবে কেউ বিক্রি করে দিতে পারে। তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে নানান কথা ভাবতে থাকে সুগা। হঠাৎ করে থেমে যায় ঘুঙুরের আওয়াজ। সবাইকে সালাম জানিয়ে চলে গেল তে অন্দরমহলে। সবাই তার উপর টাকা ও স্বর্ণ ছুঁড়ে দিল, কিন্তু তা নেওয়ার প্রয়োজন বোধ করলো না সে। আর এদিকে সুগা, তার চোখ আটকে গেছে তের উপর। সুগা তের পিছে পিছে অন্দরমহলে প্রবেশ করলো। তের দরজা লাগানোর শব্দে পিছন ফিরে দেখে একজন যুবক তার দিকেই আসছে। আপনার সাহস তো কম না, আপনি আমার অন্দরমহলে প্রবেশ করেছেন কেন? আপনি কি ভূত? একজন গোয়েন্দা তো ভূত পেতে বিশ্বাস করার কথা না। কি গোয়েন্দা? কেন আপনি? তের নিচ থেকে কিছু একটা তুলে দেয় সুগাকে আর বলে, এই যে ম্যাগনিফাইড গ্লাস, আমার মতে এগুলো গোয়েন্দাদের কাছে থাকে। বলেন কেন এসেছেন এখানে? পুরনো নর্তকী মহলের রহস্যের সমাধান করতে। এটা কখনোই সম্ভব না সাহেব। ওইখানে গেলে কিছু অবাস্তব জিনিসের মুখোমুখি হতে হবে আপনাকে।
নো প্রবলেম, সুগা কিছুতেই ভয় পায় না। ঠিক আছে, তাহলে আজ রাতে আপনি ওখানে যান, হয়তো কিছু ক্লু পেতে পারেন। ঠিক আছে, আমি যাব, তবে যদি কোনো সূত্র পাই তাহলে আপনি আমাকে সেটি সমাধান করতে সাহায্য করবেন, কথা দিন। আপনার তীক্ষ্ণ নজর বড়ই আকর্ষণ করেছে আমাকে। ঠিক আছে, আমি করব, এবার যান। এই কথাটা গম্ভীরভাবে বলল। ওকে, ধন্যবাদ। সন্ধ্যা রাতের দিকে সুগা একাই পুরনো মহলে চলে যায়। মহলটা বেশ ভয়ঙ্কর, কিন্তু সুগার একটু ভয় লাগছে না। এসবের অভিজ্ঞতা তার আগে থেকে আছে। হঠাৎই নিজের পেছনে কারো উপস্থিতি টের পায় সুগা, তাই সামনে না গিয়ে সুযোগ বুঝে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে সে। সুগা মনে মনে ভাবছে, সবাই বলেছিল মহলটার ভিতরে রহস্য আছে, ভেতরেই ঢুকতে পারলাম না, এখন থেকে ভূতেরা পেছনে নিয়েছে। হাউ ফানি সুগা, তুই কত ভালো যোগ করিস, এখানে ভূত আসবে কোথা থেকে? তারপর সুগা ঝোপের ভেতর থেকে বাইরে নজর দেয়। সেখানে কালো চাদর মুড়িয়ে কেউ দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় সেটা বেশ বোঝা যাচ্ছে। সুগার অপলক দৃষ্টি এখন সেই কালো চাদর পরা লোকটির দিকে। হঠাৎ সে লক্ষ্য করে তার পাশ দিয়ে ধোঁয়া উঠছে এবং লোকটি চিৎকার দিয়ে উঠল। সুগা মানুষটির চিৎকার শুনে ভালোই বুঝতে পারলো এটা কোনো মেয়ে মানুষ। সুগা দৌড়ে গিয়ে মেয়েটির উপর থেকে চাদরটি সরিয়ে দিল। চাঁদের আলোয় মেয়েটির চেহারা দেখা যাচ্ছে, আর সেটা কেউ নয়, রাজনর্তকীতে। আপনি এখানে কেন এসেছেন? এদিকে কোনো উত্তর দিতে পারলো না তে, কারণটা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তার দম আটকে যাচ্ছে। সুগা বুঝতে পারলো তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাই সে তাকে নিয়ে মহলের বাইরে চলে আসে আর তার মুখে মুখ লাগিয়ে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিতে থাকে। কিছুক্ষণ পর তে স্বাভাবিক হয়। তেও সুগাকে উদ্দেশ্য করে বলে, পারলাম না আমি মহলে ঢুকতে গেলে আমার দম বন্ধ হয়ে আসছে, আমি কি করবো এখন? এর মুখে স্পষ্ট রাগ প্রকাশ পাচ্ছে, যা দেখে সুগা অট্ট হাসি দিল। কি আশ্চর্য, আপনি হাসছেন কেন? তোমার এত সুন্দর মায়া দেওয়া মুখে রাগ দেখে মনে হচ্ছে শীতল চাঁদনি রাতে আকাশে বজ্রপাত হচ্ছে। ব্যাপারটা ঠিক মানানসই না। আকাশে যেমন চাঁদনি রাতে আলো দেখা যায়, তেমনি বজ্রপাতেরও আলো দেখা যায়, এটাই প্রকৃতির নিয়ম। এটা বলে তে সুগার পাশ কাটিয়ে আবার মহলের দিকে পা বাড়ায়। তখন সুগা তের হাত টেনে ধরে বলে, বারবার তোমার দম আটকে যাবে আর আমি মুখে মুখ লাগিয়ে শ্বাস দেব, এটা কি পরিকল্পনা করেছো নাকি? মানে কিছু না, তুমি বুঝবে না। কিছু তো একটা আছে ওই মহলে, যেটা তোমাকে ওই মহলে ঢুকতে দিচ্ছে না। আমার মনে হচ্ছে তুমি ঢুকতে পারবেও না। তুমি নতুন মহলে চলে যাও। ওই মহলে আমার অনেক মূল্যবান জিনিস রয়ে গেছে, আমাকে তো যেতেই হবে। আমি তোমাকে প্রমিস করলাম আমি এনে দেব। কেন এনে দেবেন আপনি আমার জিনিস? মনে করো প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই দয়া করে আমাকে ভালোবাসার আগে 1000 বার ভাববেন মিস ইউঙ্গি। এই মুহূর্তে আপনাকে ছাড়া আর কিছু ভাবতে পারছি না। সে বড় বড় চোখ করে সুগার দিকে তাকালো। সুগা কিছু না বলে তাকে নতুন মহলে দিয়ে সে আবার পুরাতন মহলে এলো। সুগার হাতে একটি মশাল, চারিদিক অন্ধকার হলেও চাঁদের আলোয় ও তার মশালের আলোতে সবকিছু ভালোভাবে দেখা যাচ্ছিল। সুগা দরজার কাছে গিয়ে দরজাটি খুলবে এর আগেই একজন তার কাঁধে হাত দিল। সুগা পিছন ফিরে লোকটিকে জিজ্ঞাসা করলো, আপনি কে? আমি জীবন জাঙ্কুক, এই গ্রামের জমিদার জীবনের ছেলে। আপনার কাছে একটু সাহায্য চাইতে এসেছি। ও আচ্ছা, তো আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? এই মহলের ভিতর আমার ভালোবাসার মানুষটি লুকিয়ে আছে। তাকে আমি অনেক খুঁজেছি, বিশ্বাস করেন, কিন্তু এখনো পাইনি। আপনি কি শিওর যে আপনার ভালোবাসার মানুষ এই মহলেই আছে? হ্যাঁ অবশ্যই, কারণ আমি তার সাথে হাইড এন্ড সিক খেলছিলাম। ও লুকালো আর আমাকে খুঁজতে লাগলাম। এখনো খুঁজছি কিন্তু পেলাম না, জানেন। ও অত্যন্ত চালাক মেয়ে, এত সহজে ধরা দেবে না। আপনি কি একটু খুঁজে দিবেন? ঠিক আছে, কিন্তু আপনার ভালোবাসার মানুষকে চিনব কিভাবে? কেমন দেখতে সে? আকাশের গায়ে কলঙ্ক আছে, কিন্তু তার গায়ে এক ফোঁটাও কলঙ্ক নেই, এতটাই পবিত্র সে। বজ্রহীন বৃষ্টির মতো কমল তার চেহারা। তার পায়ের ঘুঙুরের আওয়াজ পাখিদের গানের সুরকে হার মানিয়ে দেবে। সে কি নর্তকী? হ্যাঁ, তবে সে সবার থেকে আলাদা, তার মতো আর কেউ নেই। আচ্ছা ঠিক আছে, আমি মহলের ভিতরে যাচ্ছি, আপনি কি যাবেন আমার সাথে? আমি তো যেতে পারবো না। কেন, ভয় পান? ভয়? হালকা হেসে জাঙ্কুক বলল, যাদের শিরায় শিরায় রক্ত আছে তারা ভয় পায় হয়তো, কিন্তু আমার শিরায় শিরায় তো আছে শুধু তার ভালোবাসা। আমি ভয় পাই কি করে বলুন?
আমি যদি ভিতরে যেতে পারতাম তাহলে কি আপনার থেকে সাহায্য চাইতাম? একটা অলৌকিক শক্তি আমাকে ভিতরে যেতে দিচ্ছে না, তাই তো আমি আপনার শরণাপন্ন হলাম। সুগা মনে মনে ভাবছে, হোয়াট, এর তো দেখি এর মতো একই অবস্থা, কিছু তো গন্ডগোল আছে এই মহলে। সুগা বলল, আচ্ছা ঠিক আছে, আমি ভেতরে গিয়ে দেখছি, আপনি বসে বসে আপনার প্রেমিকের প্ল্যান, ঠিক আছে? এবার সুগা আর কথা না বাড়িয়ে মহলের ভিতরে চলে যায়। মহলের ভিতরে যেতেই তার চোখ কপালে উঠে গেল। সে দেখে মহলটা একদম নতুনের মতো, ভেতরে সব জিনিস ঝকঝক করছে। বৈঠক ঘরের মাঝখানে বড় একটা ঝাড়বাতি জ্বলছে। আশ্চর্য তো, বাহির থেকে মনে হচ্ছিল মহলটাকে পোড়ানো হয়েছে, দেখে মনে হচ্ছিল পরিত্যক্ত, কিন্তু ভেতরটা তো একদম অন্যরকম। কি চলছে এসব? সুগা আশ্চর্য হয়ে সবকিছু দেখছিল, কিন্তু সে ভয় পাচ্ছে না। এরপর সামনের দিকে পা বাড়াতে সে শুনতে পেল ঘুঙুরের আওয়াজ, একটা না অনেকগুলো ঘুঙুরের আওয়াজ। সামনে এগোতেই তার পা অবশ হয়ে আসছে, সে আর নড়তে চড়তে পারছে না। স্ট্রেঞ্জ, কি হচ্ছে আমার সাথে সব? সুগা বৈঠক ঘরের মাঝখানে একদম আটকে গেছে, নড়তেও পারছে না, চড়তেও পারছে না। সুগার কপাল থেকে অনবরত ঘাম ঝরছে, এক হাত দিয়ে পুরো মুখমণ্ডল মুছে নিল ছোড়া। এরপরে সামনের দিকে তাকাতে দেখে কিছু কিশোরী মেয়ে নর্তকীদের বেশে দাঁড়িয়ে আছে। মেয়েগুলোর বয়স 14 থেকে 15 বছর হবে। এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে মেয়েগুলো। মেয়েগুলো কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বলল, তার কাছে আগে আসবেন সাহেব, আপনার অপবিত্র ইচ্ছেগুলো পূরণ করার জন্য আমরা প্রস্তুত। সুগা মনে মনে ভাবছে, আশ্চর্য তো, কি বলছে এই মেয়েগুলো, আর এরা এখানে আসলোই কোথা থেকে? মেয়েগুলো নানান শারীরিক অঙ্গভঙ্গিতে তাকে কাছে ডাকতে লাগলো, কিন্তু সে তো ডুবে আছে ভাবনার জগতে। হঠাৎ মেয়েগুলো তার মুখের সামনে আসায় তার হুঁশ ফিরল। কারা তোমরা, আমার কাছে আসছো কেন? মেয়েগুলো একসাথে অট্টহাসি দিয়ে বলল, এইসব কি বলছেন সাহেব? আপনাদের মতো কত সাহেব রাইতে মোহে পড়ে আমাদের এই মহলে ঢুকে, কিন্তু আফসোস তারা ফিরে যেতে পারে না। অপবিত্র ইচ্ছার শেষ পরিণতিটা আমরা তাদের রক্ত দিয়ে লিখে রাখি। আজ তোমার রক্ত দিয়ে লিখবো সাহেব। আমার তো কোনো অপবিত্র ইচ্ছেই নেই, তাহলে আমার রক্ত দিয়ে কি পরিণতি লিখতে চাও তোমরা? তোমাদের তো আমরা এত সহজে যেতেও দেবো না। মহলে যখন ঢুকে গেছো তখন তো পরীক্ষা দিয়ে যেতে হবে। সুগা কিছু না ভেবে বলল, ঠিক আছে, আমি প্রস্তুত আছি, কি পরীক্ষা নেবে তোমরা আমার? এরপর মেয়েগুলো তার দিকে দুটো ঘুঙুর ছুঁড়ে দেয়। ঘুঙুরগুলো পরে নাও, ততক্ষণ পর্যন্ত নৃত্য করতে হবে যতক্ষণ পর্যন্ত না আমাদের কথার ধরন, গম্ভীর ভাব, অনৈতিক আচরণ পরিবর্তন হচ্ছে। আর যদি এর আগে তোমার নৃত্য থেমে যায় তাহলে তোমার মৃত্যু অনিবার্য। সুগা খুব মনোযোগ সহকারে মেয়েদের কথাগুলো শুনলো, তারপর বলল, ঠিক আছে, আমি প্রস্তুত। তখনই হঠাৎ করে বৈঠকখানার চারপাশে বাজনা শুরু হলো, তার তালে তালে সুগাও নাচা শুরু করলো। সুগা নাচতে নাচতে মেয়েগুলোর দিকে তাকিয়ে দেখে তাদের মুখের ধরন পরিবর্তন হচ্ছে, একদম ভয়ঙ্কর, যা দেখে যে কোনো মানুষ অজ্ঞান হয়ে যাবে। কিন্তু সে একটা বড় নিঃশ্বাস ফেলে নাচতেই থাকলো। তখনই মেয়েগুলো বিকট আওয়াজ করছে, মেয়েগুলোর আওয়াজে যেন মহলটি তছনছ হয়ে যাচ্ছে। তবুও সে তার নাচ থামালো না, কারণ মেয়েগুলো বলেছিল যতক্ষণ না তাদের অনৈতিক আচরণ পরিবর্তন হচ্ছে ততক্ষণ তাকে নাচতেই হবে। হঠাৎ মেয়েগুলো উধাও হয়ে গেল। মহলটার এখন এমন অবস্থা, মনে হচ্ছে যেন কেউ পুড়িয়ে দিয়েছে। একদম জীর্ণ শীর্ণ একটা মহল। সে এখনো নাচছে, নাচতে নাচতে তার কানে একটি আওয়াজ এলো। কয়েকজন মেয়ে কান্নার সুরে বলছে, আমাদের মুক্ত করে দাও, দয়া করে আমাদের এখান থেকে মুক্ত করে দাও, আমাদের খুব খারাপ ভাবে ওরা এখানে আটকে রাখা হয়েছে, আমাদের আপামনিকে মুক্ত করে দাও, এখানে কিছু বই আছে সেগুলো পড়ে আমাদের মুক্ত করে দাও, আমাদের সাহায্য করো, আমাদের সাহায্য করো, আমাদের আপামনিকে সাহায্য করো, দয়া করো আমাদের ওপর। সুগা কণ্ঠগুলো শুনে বুঝতে পারলো এই মেয়েগুলোরই কণ্ঠ সেগুলো। সে বুঝতে পারলো যে তাদের আচরণ পরিবর্তন হয়েছে, তারা তার কাছে সাহায্য চাইছে। তাই সুগা নাচ বন্ধ করে দিল। সে মশাটা হাতে নিল আর মেয়েদের কথা মতো বইটা খুঁজতে লাগলো। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে একটা বক্স পেল। বক্সের পাশে একটা ডায়েরি পড়ে আছে। সে বক্সটা খুলে দেখলো সেখানে কিছু কাগজ আর একটি বই। বইটিতে নাম লেখা হাইড অ্যান্ড সিক, আর পাশের ডায়েরিতে লেখা পার্সোনাল ডায়েরি। সুগা বক্স আর ডায়েরিটা নিয়ে তাড়াতাড়ি মহল থেকে বের হয়ে যায় আর তার গোপন স্থানে চলে যায়। ইনভেস্টিগেশন
বিষয়ের জন্য গ্রামের ভিতরে সুগার বন্ধু তার জন্য একটা নিরাপদ বাড়ি বানিয়ে দিয়েছিল। সুগা বক্সটা খুলে সব কাগজগুলো বের করে করে টেবিলে রাখলো। হাইড অ্যান্ড সিক নামের বইটা আর পার্সোনাল ডায়েরিটা আলাদা রাখলো। কাগজগুলো একটা একটা করে নিয়ে পড়ছে সুগা। সুগা কাগজগুলো পড়েই বোঝা যায় এগুলো কিসের কাগজ, কারণ কাগজগুলো গোয়েন্দা বিভাগের বইয়ের কিছু নোটস। স্ট্রেঞ্জ, নর্তকী মহলে কে গোয়েন্দা বিভাগে পড়াশোনা করেছে? পুরোনো মহলে তো শুধু মেয়েরা থাকতো, আর এই দেশে তো মেয়েদের পড়াশোনা করার কোনো ব্যবস্থাও নেই। কিছু তো একটা ব্যাপার আছে। পেপারস গুলো আরেকটু ভালো করে দেখে সুগা। পেপারস গুলো ঘাটাঘাটি করে কিছু এডুকেশনাল সার্টিফিকেট পায় আর কিছু ছবি পায়। সাদা কালো ঝাপসা ছবিগুলো, কিন্তু মুখগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। একটা ছবিতে একজন ভদ্রলোক আর ভদ্র মহিলা, তাদের পাশে দুটো যমজ বাচ্চা মেয়ে। আবার আরেকটা ছবিতে যুবতী দুজন যমজ মেয়ে, একজন দেশি জাঁকজমক পোশাক পরা, অন্যজন বিদেশি গাউন পরা। ছবিটা দেখে সুগা আরো অবাক হলো, কারণ ছবিটা দেখে মনে হচ্ছে ছবিটা তের। মেয়ে দুটোর মধ্যে একজন তে, অন্যজন তাহলে কে? এটা খুব ভালো করে বুঝলাম। দেশি ড্রেস পরা মেয়েটা তে, বাট বিদেশি ড্রেস পরা মেয়েটা কে? মেয়েটা কি তের যমজ বোন? সুগা সব ভাবতে ভাবতে সার্টিফিকেট গুলো হাতে নিয়ে পড়া শুরু করে। সার্টিফিকেট গুলো দেখেই বোঝা যাচ্ছে সেগুলো বিদেশি সার্টিফিকেট, বাট সার্টিফিকেটটায় স্টুডেন্টের নাম দেখে সুগা আকাশ থেকে পড়লো। সনদপত্রগুলোতে জিমিনের নাম কেন? তার মানে কি তে আর জিমিন যমজ বোন? জিমিন তো সপ্তাহখানেক আগে এখানে এসেছিল, তাহলে সে এখন কোথায়? আর গ্রামবাসীদের কাছে শুনেছিলাম যে নাকি 1 বছর গায়েব থাকার পর 1 সপ্তাহ আগে ফিরেছে। ও মাই গড! সুগা মাথায় হাত দিয়ে বসে পড়ে। আমি যেটা ভাবছি সেটা কি ঠিক? সুগা আর 1 মিনিটও দাঁড়ালো না। বইটা এবং ডায়েরিটা নিয়ে তখনই নতুন মহলে চলে গেল। মহলের প্রাচীর টপকিয়ে ভেতরে চলে যায় সুগা। তারপর লুকিয়ে লুকিয়ে তের কক্ষে প্রবেশ করলো। সুগা কক্ষে গিয়ে দেখে তে এখনো ঘুমায়নি, জানালার কাছে দাঁড়িয়ে আকাশ দেখছে। সুগা আস্তে করে তের কাছে গিয়ে তের কাঁধে হাত দেয়। তে একটু ভয় পেয়ে কেঁপে ওঠে। পেছনে তাকিয়ে দেখে সুগাকে দেখে তে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। আর এদিকে সুগা কিছুক্ষণ তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উঠলো, কে তুমি? এটা কেমন প্রশ্ন? কথাটা তে ঢোক দিয়ে বলল। তের চোখ মুখে স্পষ্ট ভয় প্রকাশ পাচ্ছে, যেটা সুগা খুব ভালো করে বুঝতে পারলো। তাই সুগা তের দুবাহু শক্ত করে চেপে ধরে রাগী ভাব নিয়ে বলল, আমার কাছে কিছু লুকিয়ে না জিমিন। ভুলে যেও না আমি তোমার বস। তোমার থেকে আমি বেশ চালাক। হ্যাঁ, এতদিন তোমরা যাকে দেখেছো সে আসলে জিমিন। আমি মূলত জিমিন আর তেকে আলাদা চরিত্রে রেখেছি, কিন্তু কল্পনাতে তোমরা ভেবে নিও যে দুজনই সেম চেহারা। আসলে ইউনমিনকে আর তেকুকে দেখে আমরা অভ্যস্ত। হুট করে যদি তের দুটো পার্ট দিতাম তাহলে দেখা গেছে ক্যারেক্টারে গোলমেল পেকে যেত, আর সুগার সাথে তেকে মিল করাই দিতে হতো। বিষয়টা আমাদের জন্য তোমরাও এটা ভালো চোখে দেখতে না, বাট আমারও ভালো লাগতো না। দ্যাটস ওয়াই আমি জিমিনকে তে হিসেবে রাখছি। মাথায় রেখো যে তে আর জিমিন যমজ, দুজনের চেহারা সেম। আশা করি বিষয়টা বুঝতে পারছো। চলো গল্পে ফিরে যাই। জিমিন সুগার রাগী চেহারা দেখে একটু ভয় পেয়ে যায়। তবুও জিমিন ভয়ে থমথমে গলায় বলে উঠলো, হ্যাঁ আমি জিমিন। আমার যমজ বোন ছিল তে আপু। সবাই বলছে ওকে নাকি জমিদার আর ইংরেজরা মেরে ফেলেছে, কিন্তু আমি জানি আমার আপু বেঁচে আছে। ও মরতে পারে না। ও কিছুতেই আমাকে এভাবে একা ফেলে রেখে যেতে পারে না। আমি জানি ও বেঁচে আছে। এসব বলে অস্বাভাবিকভাবে কান্না করতে করতে জিমিন মাটিতে বসে পড়ে। সুগা তখন বুঝতে পারে জিমিন মানসিকভাবে ভেঙে পড়েছে। ওকে সাহায্য করার জন্য এখন কাউকে প্রয়োজন। তাই সুগা দাঁড়িয়ে না থেকে জিমিনকে নিজের বুকে জড়িয়ে ধরে আর আলতো করে পিঠে ড্যাব ড্যাব করতে থাকে, যাতে জিমিন শান্ত হয়। জিমিন কিছুক্ষণ সুগার বুকে মাথা রেখে চোখের পানির মাধ্যমে কিছুটা কষ্ট বের করে দিল। এখন অনেকটাই হালকা লাগছে জিমিনের। দেখে মনে হচ্ছে কিছুটা স্বাভাবিক হয়েছে। তাই সুগা জিমিনকে সোজা করে বসে বলল, জিমিন, এই রহস্য সমাধানে তোমার সাহায্য লাগবে আমার। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার বোনকে আমি খুঁজে বের করব। আমার পাশে থাকবে তো? জিমিন একটা নিঃশ্বাস ফেলে সুগার হাতের উপর হাত রেখে বলল, হ্যাঁ স্যার, আমি সবসময় আপনার পাশে আছি। সুগা জিমিনের হাত মুঠো করে ধরে বলল, আমি অবশ্যই জিতবো জিমিন, কারণ এখন আমাদের মধ্যে ভালোবাসার জিনিসটাও তৈরি হয়ে গেছে। জিমিন চুপ করে আছে। জিমিন লিসেন, আমাদের এখানে থাকাটা খুব রিস্কি হয়ে যাবে। এটা বিদেশ না, এখানে কোনো ছেলে মেয়েকে একসাথে দেখলে ওরা জোর করে বিয়ে দিয়ে দেয়। আর যদি জিমিনের দিকে তাকিয়ে বলল সুগা, তাহলে কোথায় যাব? আমার তো যাওয়ার জায়গা নেই।
হঠাৎ তার চোখে পড়ে টেবিলে রাখা ডায়েরিটার দিকে। ডায়েরিটা দেখে জিমিন দৌড়ে টেবিলের কাছে যায়। তারপর ডায়েরিটা হাতে নিয়ে অস্থির হয়ে বলে, স্যার আপনি এই ডায়েরিটা কোথায় পেলেন? এটা তো আমার আপুর ডায়েরি, আমার বাবা দিয়েছিল আপুকে। পুরনো মহল থেকে পেয়েছি। আরো একটা বই পেয়েছি, বইটার উপরে লেখা হাইড অ্যান্ড সিক। হয়তো এই ডায়েরি আর বইটা আমাদের রহস্য সমাধান করতে হেল্প করতে পারে। সুগার কথা শুনে জিমিন হাইড অ্যান্ড সিক লেখা বইটা খুললো, কিন্তু বইটার ভিতরে কিছু অদ্ভুত ধাঁধা আর নকশা। স্যার বইটাতে তেমন কিছুই নেই, শুধু নকশা করা মনে হচ্ছে এটা প্রকৌশলী বই। সুগা বইটা ভালো করে দেখলো, আসলে বইটা থেকে তেমন কিছুই বোঝা যাচ্ছে না। সুগা কিছুটা গভীর চিন্তায় মগ্ন হয়ে বলল, আচ্ছা তোমার বোন কি কাউকে ভালোবাসতো? আসলে স্যার আপনি তো জানেন আমি প্রায় 1.5 বছর বিদেশে ছিলাম। আপুর সাথে এই 1.5 বছর আমার কোনো যোগাযোগই হয়নি, কিন্তু এখানে আসার পর নর্তকীদের প্রধান আম্মিজানের কাছে শুনেছিলাম জমিদারের ছেলে জিওন জাঙ্কুকের সাথে নাকি আপুর প্রেমের সম্পর্ক ছিল। কি নাম বললে? জিওন জাঙ্কুক? আই নো হিম, তার সাথে আমার দেখা হয়েছিল। সত্যি তোমার বোনকে সে অনেক ভালোবাসে। বাই দ্য ওয়ে তুমি কি কাউকে সন্দেহ করো? হ্যাঁ স্যার, আমি ওই জমিদার জীবনকে সন্দেহ করতাম, কিন্তু স্যার জমিদার জীবন জানতো না যে তার কোনো যমজ বোন আছে। উনি যদি আমার আপুর ক্ষতি করে থাকতো তাহলে 1 বছর পর আবার আমাকে দেখে ওনার চোখে মুখে একটু হলেও তো ভয় কাজ করতো, কিন্তু আমি ওনার চোখে মুখে তেমন কিছুই দেখতে পাইনি। তাহলে তো বেশ জটিল রহস্যটা, কিন্তু সুগার কাছে কোনো রহস্যই জটিল নয়। আমাদের কাছে এই মুহূর্তে অনেকগুলো ক্লু আছে। জিমিন তোমার আপুর ডায়েরিটা পড়লে হয়তো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি কি এটা পড়তে পারি? অবশ্যই স্যার, নিন পড়ুন। তারপর সুগা আর জিমিন ডায়েরিটা পড়া শুরু করলো। ডায়েরিতে লেখা কাহিনী প্রায় 1.5 বছর আগে। নর্তকী মহলটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে, মনে হচ্ছে কোনো বিলেতি অতিথি আসবে, কিন্তু বারান্দায় মনমরা হয়ে বসে আছে তে। এমন সময় আম্মিজান এসে তেকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তে? সাজগোজ ফেলে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? জানিস তো আজকে উৎসব আছে। বোনটাকে বিলেতে পাঠিয়ে একদম ভালো লাগছে না মা। সেখানেও কি করছে না করছে কিছুই তো জানি না। চিন্তা করিস না, ওই মেয়ে সাংঘাতিক চালাক, ওর কিচ্ছু হবে না। তাই যেন হয় আম্মিজান, লুকিয়ে লুকিয়ে বিলেতে পাঠিয়েছে ওকে, বলেছি সবসময় মুখ ঢেকে রাখবি। বলা তো যায় না, কোনো ইংরেজ সাহেব যদি ওর চেহারা দেখে মনে করে ওইটা আমি, তাহলে তো ওর বিপদ হয়ে যাবে। আমাকে কাছে পাওয়ার জন্য ওর তো হিংস্র পশুর মতো ওত পেতে আছে। চিন্তা করিস না তোতে, নে এবার সেজে গুজে বৈঠকখানায় আয় তো। তুই সেজে গুজে বৈঠকখানায় যাবে, এমন সময় মহলের পেছনের দরজার সামনে থেকে কে একজন চিৎকার করছে, এক্সকিউজ মি, কেউ কি আছেন এখানে? প্লিজ হেল্প মি, কেউ আছেন? তের কানে চিৎকারটা পৌঁছালো। বাকিটা তো সাজগোজ নিয়ে ব্যস্ত, তাই তে মহলের পেছনের দরজা খুলে গিয়ে দেখে একটা 26-27 বছরের যুবক, পরনে বিদেশি পোশাক, সারা শরীরে কাদা লেগে আছে। কাদা মাথা শরীর নিয়ে মুখ খিচে দাঁড়িয়ে আছে ছেলেটা। ছেলেটাকে দেখে বেশ হাস্যকর লাগছিল। তে আর নিজেকে সামলাতে না পেরে হেসে উঠে বলল, কে ভাই আপনি? দেখে তো মনে হচ্ছে বিলেতি ভেজা বেড়াল। তের হাসিটা এতই মনোমুগ্ধকর যে ছেলেটা এক দৃষ্টিতে তের মুখের দিকে তাকিয়ে আছে, যেন তার পলকে পড়ছে না। তে আবার বলে উঠল, কি হলো বিলেতি ভেজা বেড়াল, কথা বলছেন না কেন? ছেলেটার এবার হুঁশ ফিরল। সে রাগে মুখ খিচে বলল, আশ্চর্য, এই দেশের মানুষটা কি অন্যের বিপদ দেখে এভাবে হাসে? তুমি জানো আমি কে? লন্ডনের বিখ্যাত প্রকৌশলী জিওন জাঙ্কুক আমি। তে জাঙ্কুকের কথায় পাত্তা না দিয়ে হেসে যাচ্ছে, আর জাঙ্কুক শুধু রাগে ফুলছে, কিন্তু জাঙ্কুকের রাগ যেন বেশিক্ষণ টিকছে না। তের এত মায়া ভরা মুখ আর গভীর চোখ তাকে বেশ আকর্ষণ করছে। তে খেয়াল করলো জাঙ্কুক তার দিকেই তাকিয়ে আছে, কিন্তু তার চাহনিটা অদ্ভুত। তার চাহনিতে অন্য সবার মতো খারাপ উদ্দেশ্য নেই। তেও জাঙ্কুকের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে ভাবতে থাকে, আমি নর্তকী বলে অনেক পুরুষ আমার দিকে খারাপ নজরে তাকিয়েছে, কিন্তু ওনার নজর আমার কাছে এত পবিত্র মনে হচ্ছে কেন? কিছুক্ষণ এসব ভেবে জাঙ্কুকের দিকে স্থির দৃষ্টিপাত করে কপাল কুঁচকে জাঙ্কুককে প্রশ্ন করলো, কোনো যুবতী মেয়ের দিকে পুরুষ মানুষের এভাবে তাকিয়ে থাকা ভালো লক্ষণ নয়। জাঙ্কুকের কথা শুনে একটা বাঁকা হাসি দিয়ে বলে উঠলো, অন্যের বিপদ দেখে এভাবে হাসা ভালো মানুষের লক্ষণ নয়। জাঙ্কুকের এমন কথা শুনে সে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যায় আর মুখ গোমরা করে বলে, আমার সাথে আসুন।
তারপর তে জাঙ্কুককে মহলে কল করে নিয়ে ঘটিতে করে পানি দেয়, আর জাঙ্কুক যতটা সম্ভব নিজেকে পরিষ্কার করে নেয়। এতক্ষণ কাদা লাগার কারণে মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না জাঙ্কুকের, কিন্তু এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। তে যেন চোখ সরাতেই পারছে না জাঙ্কুকের দিক থেকে। বেশ সুদর্শন পুরুষ সে। জাঙ্কুক হাত মুখ ধুতে ধুতে বলল, এই দেশের রাস্তাগুলোতে একটু বেশি কাদা, বাট মানুষের মনে একটুও কাদা নেই। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, আমাকে এতটা হেল্প করার জন্য। ইটস মাই প্লেজার স্যার। এই কথাটা বলার সাথে সাথে জাঙ্কুক তড়িৎ গতিতে অবাক দৃষ্টিতে তের দিকে তাকায়। তে জাঙ্কুকের এমন তাকানো দেখে বেশ বুঝতে পারলো সে মুখ ফুসকে একটা অপ্রত্যাশিত কথা বলে ফেলেছে। তে আর এক মুহূর্ত দেরি না করে জাঙ্কুকে রেখে সেখান থেকে দৌড়ে পালালো। বেচারা জাঙ্কুক হয়তো বম্ব হয়ে কিছুক্ষণ তের যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, এই দেশে মেয়েদের তো পড়াশোনার কোনো ব্যবস্থাই নেই, এই মেয়ে ইংরেজি বললো কিভাবে? কিছু তো একটা রহস্য আছে এই মেয়েটার মধ্যে। জাঙ্কুকের চোখ বলছে এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়। রাতের বেলায় মহলের বৈঠকখানায় অতিথিরা এসে পড়েছে। তিনি সবার মুখে শুনেছে আজ নাকি উৎসবটা রাখা হয়েছে জমিদারের ছেলের জন্য। বাকি নর্তকী মেয়েরা জমিদার পুত্রকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে, কিন্তু জমিদার পুত্রকে নিয়ে এর কোনো আগ্রহই নেই। তে পেশা নর্তকী ঠিকই, কিন্তু বংশগত নর্তকীদের একটা সাধারণ বৈশিষ্ট্য ছিল যুবকদের প্রতি আকর্ষণ, কিন্তু তের মধ্যে সেই বৈশিষ্ট্যটা নেই। যথাসময়ে তে আর বাকি নর্তকী মেয়েগুলোকে বৈঠকখানার মাঝখানে উপস্থিত করা হলো। তের মাথায় বড় করে ঘুমটা টানা, বাজনা বাজার সাথে সাথে তের নৃত্য শুরু হয়ে গেল। নাচতে নাচতে একটা সময় তের মাথার ঘুমটা খুলে গেল, আর সামনে সিংহাসনে বসে থাকা যুবকটা নজরে পড়ে গেল তার। যুবকটা আর কেউ নয়, জমিদার পুত্র জিয়ন জাঙ্কুক। তে নাচতে নাচতে অবাক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে, আর উপস্থিত সবার স্থির নজর তের দিকে। তের চোখে মুখে স্পষ্ট ভয় প্রকাশ পাচ্ছে, যেটা জাঙ্কুক খুব ভালো করে বুঝতে পারলো। তের মুখ দেখে জাঙ্কুকের বেশ হাসি পাচ্ছে। কিছুক্ষণ পর নৃত্য শেষ হলো। জমিদার জিয়ন উঠে দাঁড়িয়ে গ্রামবাসীদের সামনে জাঙ্কুককে পরিচয় করিয়ে দিলেন। এরপর জমিদার জিয়ন ভোগাম তেকে ডাক দিলেন তার সামনে যাওয়ার জন্য। তের কলিজার পানি যেন শুকিয়ে গেল। তে ভয়ে কাঁপতে কাঁপতে জমিদারের সামনে গেল। জাঙ্কুক, এই হলো নর্তকী মহলের প্রধান আকর্ষণ। ওর নাচ দেখার জন্য দূর দূরান্ত থেকে বিলেতি সাহেবেরা আসে। তোমার যখন মন চাইবে তুমি এসে ওর নাচ দেখতে পারবে। অবশ্যই বাবা। তে চুপ করে দাঁড়িয়ে আছে, মনে এক আকাশ পরিমাণ ভয় তার। জাঙ্কুক তের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, নাইস টু মিট ইউ মিস তে। কি করছো জাঙ্কুক? ও কি ইংরেজি বুঝবে নাকি? জাঙ্কুক তের দিকে তাকিয়ে হাসে, আর তে মনে মনে ভাবতে থাকে, হে খোদা, উনি যদি আমার ইংরেজি জানার কথা সবাইকে বলে দেয় তখন কি করব আমি? প্লিজ রক্ষা করো আমায়। জাঙ্কুক তের দিকে তাকিয়ে মুচকি হাসছে আর মনে মনে বলছে, ভয় পেও না রহস্যময়ী, তোমার রহস্য আমি জানার আগে কেউ জানবে না। এর পরের দিন রাতের বেলা মহলের ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশে পূর্ণিমার চাঁদ, জ্যোৎস্নার আলোয় ভরে গেছে চারপাশ। হঠাৎ অনুভব করে কেউ হয়তো তার পেছনে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু এত রাতে ছাদে কে আসবে? সবাই তো ঘুমিয়ে গেছে। এসব ভাবতে ভাবতে পেছনে তাকিয়ে অবাকের শেষ সীমানায় চলে যায় তে। কারণ এই মুহূর্তে স্বয়ং জিয়ন জাঙ্কুক তার সামনে দাঁড়িয়ে। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না তে, কিন্তু এটাই সত্যি। এ কি, আপনি এত রাতে এখানে কি করছেন? আপনি হয়তো ভুলে গেছেন নিস্তে, বাবা আমাকে যে কোনো সময় এখানে আসার পারমিশন দিয়ে দিয়েছে। তে জাঙ্কুকের কথা শুনে মন খারাপ করে জাঙ্কুকের পাশ কাটিয়ে চলে যেতে চাইলে জাঙ্কুক তের হাত ধরে হ্যাঁচকা টান মেরে তার সামনে দাঁড় করায়। আমার থেকে পালিয়ে বেড়াচ্ছ কেন? আমি কি তোমাকে খেয়ে ফেলবো নাকি? কেন আমাকে এমন অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলছেন আপনি? কি ক্ষতি করেছি আমি আপনার? জাঙ্কুক একটা নিঃশ্বাস ফেলে বলে, তুমি সেই রহস্যময়ী যার রহস্য জানার জন্য আমি ব্যাকুল হয়ে পড়েছি। তুমি সেই মায়াবতী যার চোখের মায়ায় আটকে গেছি আমি। অনেক ক্ষতি করেছো তুমি আমার। তে অবাক চোখে বলল, আমি? হ্যাঁ তুমি, অনেক বড় ক্ষতি করেছো আমার। আমার অনুমতি ছাড়া আমার মন দখল করে ফেলেছো তুমি। সেই ক্ষতির মাসুলটা তোমাকে দিতেই হবে। তে অবাক চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আস্তাগফিরুল্লাহ, আমি কি কোনো খারাপ কথা বলে ফেললাম নাকি? জানি না, তবে আপনি এই মুহূর্তে যে কথাগুলো বলেন সেই কথাগুলো ফিরিয়ে নিন। এগুলো সম্পূর্ণ অবাস্তব কথা। কথা ফিরিয়ে নেওয়া যায় না তে। আমি তোমাকে ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ তে।
আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, এখান থেকে চলে যান আপনি। জাঙ্কুকের কথা শুনে থেকে আরো জোরে চেপে ধরে বলে, আমি চাইলেই তোমাকে সবার সামনে অপদস্থ করতে পারতাম, কিন্তু আমি করিনি, কারণ আমি তোমার গোপন কথা একান্তে জানতে চাই। বলো আমাকে। তে চোখে ছলছল পানি নিয়ে জাঙ্কুকের দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, আপনি আমার পরিচয় ভুলে গেছেন। আমি একজন নর্তকী, আর আপনি একজন জমিদার পুত্র। আপনার সাথে আমার ভালোবাসার সম্পর্ক কখনোই হতে পারে না, এটা পাপ। এই কথা বলে তে জাঙ্কুককে ধাক্কা মেরে অন্দরমহলে চলে যায়। এভাবে বেশ কিছুদিন জাঙ্কুক থেকে প্রেমের প্রস্তাব দিতে থাকে, কিন্তু তে জাঙ্কুককে পাত্তাই দিত না। জাঙ্কুক প্রতিদিন তের নাচ দেখতে আসতো, আর নাচ শেষ করে তেকে মানানোর চেষ্টা করত, কিন্তু তে কিছুতেই মানছিল না। এভাবে প্রায় 3 মাস কেটে যায়। এরপর একদিন রাতে তে ভাবছে, 2 দিন কেটে গেল, জাঙ্কুক আর তের নাচ দেখতে আসে না। এর মনটা খুব অস্থির অস্থির লাগছে। প্রতিদিন জাঙ্কুকের চেহারা দেখাটা একরকম অভ্যাসে পরিণত হয়ে গেছে তার। জাঙ্কুকের মুখে এত মায়া যে 2 দিন তার চেহারা না দেখে তের মনটা উতলা হয়ে গেছে। তে কিছু বুঝতে পারছে না সে কি করবে। মহলের বাইরে যাওয়াও তার জন্য নিষেধ। এমন সময় তের কক্ষে আম্মিজান এসে বলল, নে তে, তৈরি হয়ে নে, অনেক দূর শহর থেকে একজন সাহেব এসেছে তোর নাচ দেখবে বলে। আমি তোমাকে কতবার বলেছি আম্মিজান, আমি যখন নাচবো ভরা মজলিসে নাচবো, আমি কারো ব্যক্তিগত নর্তকী নই। উনি জমিদার সাহেবের আদেশনামা নিয়ে এসেছে, তুই ভুলে যাস না তুই জমিদারের কেনা নর্তকী। তে আম্মিজানের এই কথার কোনো জবাবই দিতে পারলো না, তাই নিজের অনিচ্ছা সত্ত্বেও তৈরি হয়ে আম্মিজানের সাথে একটা কক্ষে যাইতে। আম্মিজান থেকে কক্ষে রেখে চলে যান, আর এদিকে তে শুধু রাগে ফুলছে। হঠাৎ তের চোখ পড়ে সামনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে। লোকটা পেছন ঘুরে দাঁড়িয়ে আছে, পরনে কালো রঙের কোট, মনে হচ্ছে কোনো অভিজাত বংশের ছেলে। লোকটা উল্টো দিকে ঘুরে আছে বলে তের মনে সন্দেহের সৃষ্টি হয়, তাই তে গম্ভীর ভাব নিয়ে একটু শব্দ করে বলল, নর্তকীর নাচ দেখতে এসে উল্টো দিকে ঘুরে থাকা ভালো লক্ষণ নয়, কি মতলব এসেছেন সেটা বলুন। একটু পাল্টাও নিতে নিতে এখনো সেই আগের মতোই তেজ, কথা দিয়ে আগুনের ফুলকি ঝরে। তে লোকটার কথা শুনে অবাকের শেষ সীমানায় চলে গেল। তে স্থির দৃষ্টিতে লোকটার দিকে তাকিয়ে আছে। লোকটা হঠাৎ করে একটু শব্দ করে হেসে পেছনে তাকালে তে চমকে ওঠে আর বলে, যে হোক তুমি তুমি কি ভেবেছিলে জান, তুমি আমার থেকে পালিয়ে এখানে চলে আসবে আর আমি তোমাকে খুঁজে পাবো না? চলে যাও এখান থেকে, আমাকে একটু শান্তিতে বাঁচতে দাও, দয়া করো আমার উপর। যে হোক একটা নিঃশ্বাস ফেলে তের কাছে এসে তের দুবাহু চেপে ধরে বলল, আমার থেকে পালিয়ে এখানে এসে নর্তকী হয়েছো, এটা কি তোমার জন্য খুব সম্মানের? তোমার সাথে থাকাটাও আমার জন্য সম্মানের ছিল না, তোমার সাথে থাকার থেকে নর্তকী হওয়া অনেক ভালো। হ্যাঁ আমি নর্তকী হয়েছি, কিন্তু নিজের সম্মানের উপর এক বিন্দু কালিও লাগতে দেয়নি। বেশি বকবক না করে আমার সাথে চলোতে, আমি মরে যাবো তবু তোমার সাথে যাব না। এই বলে তুই জেহকে একটা ধাক্কা মেরে দৌড়ে বাইরে চলে যায়, আর বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। তে দৌড়ে নিজের কক্ষে চলে গেল, আর খাটের উপর বসে চোখের পানি ছেড়ে দিয়ে নিজের নিষ্ঠুর অতীতের কথা ভাবতে লাগলো। বেশ কিছু বছর আগের কথা। তের বাবা মিস্টার কিম নামজুন ছিলেন তখনকার সময়ের প্রখ্যাত গোয়েন্দা। তার জনপ্রিয়তা দিনে দিনে বাড়তে থাকে, তাই লন্ডনের গোয়েন্দা সংস্থা তাকে সব পরিবার সহ আমন্ত্রণ জানান। মিস্টার কিম নামজুনও চাইতো তে আর জিমিনকে উচ্চ শিক্ষার জন্য বিলেতে পাঠাতে, তাই তিনি এই সুযোগ হাতছাড়া করতে চাননি। তাই মিস্টার কিম নামজুন আর দেরি না করে সব পরিবারে লন্ডনে চলে যান। নামজুন লন্ডনে গিয়ে গোয়েন্দা বিভাগের ছাত্রদের প্রশিক্ষণ দিতেন। সেসব ছাত্রদের মধ্যে তার সব থেকে পছন্দের ছাত্র ছিল জেহক। জেহক প্রায়ই নামজুনের বাসায় আসতো নামজুনের থেকে সুপরামর্শ শোনার জন্য। জেহকের নামজুনের বাড়িতে যাওয়ার আরো একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে তেকে দেখা। তেকে প্রথম দেখে জেহক ভালোবেসে ফেলেছিল, কিন্তু তের মনে জেহকের জন্য কোনো অনুভূতিই ছিল না। জেহক অনেকবার তেকে প্রপোজ করেছে, কিন্তু তে ধারালো অস্ত্রের মতো তীক্ষ্ণ জবাবের মাধ্যমে জেহকের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিত। এভাবে বেশ কিছুদিন চলতে থাকে। একদিন তে আর জিমিন বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফিরে দেখে তার বাবা মায়ের রক্তমাখা লাশ মেঝেতে পড়ে আছে, আর ছুরিটা জেহকের হাতে। তে আর সহ্য করতে না পেরে এক চিৎকার দিয়ে ওর বাবা মায়ের কাছে গিয়ে বসে কান্না করতে করতে জেহকের উদ্দেশ্যে বলল, আমি তোমার প্রস্তাব গ্রহণ করিনি বলে তুমি মেরে ফেলবে আমার বাবা মাকে? কেন জেহক? আমার বাবা তো তোমাকে অনেক স্নেহ করতেন, কেন মেরে ফেললে তুমি তাকে? কেন? তে তুমি আমাকে ভুল বুঝছো, ছাড়কে আমি মারিনি, আমি তো মারতে এলাম। জিমিন, জিমিন এটা কি হলো আমাদের সাথে? জিমিন আবার কান্না সুরে বলে আছে, আপু আপু এখান থেকে চল, আমরা পুলিশের কাছে যাব, পুলিশের কাছে কমপ্লেন করব ওর নামে। আমি আবারও বলছি আমি স্যারকে মারিনি।
তুমি আমার আপুকে পাওয়ার জন্য সব করতে পারো, তোমাকে ছাড়বো না আমি। জিমিন এইসব বলে তেকে টেনে উঠে বাইরে চলে যেতে চাইলে জেহব তে আর জিমিনের হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। ওরা হাজার চেষ্টা করে নিজেদের ছাড়াতে পারে না। জেহব তে আর জিমিনকে নিজের বাড়িতে আটকে রাখে, কিন্তু যত্নের কোনো অভাব রাখেনি। এমনকি জেহবের কথায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তে আর জিমিনকে বাসায় পড়িয়ে যেত। জেহব চাইতো না ওদের পড়াশোনার কোনো ক্ষতি হোক। এবার বেশ কিছুদিন কেটে যাওয়ার পর তে আর জিমিন পালানোর একটা সুযোগ পায়। তাই তারা দেরি না করে জেহবের বাড়ি থেকে পালিয়ে এই দেশে চলে আসে। দেশে ফিরে তে আর জিমিন তাদের বাড়িতে গিয়ে ওঠে, কিন্তু তের বাবা লন্ডনে যাওয়ার আগে তের চাচা চাচিকে বাড়ির দলিল বুঝিয়ে দিয়ে গেছিল। তে আর জিমিন বাড়ি ফিরে ওদের চাচা চাচিকে তাদের মা বাবার মৃত্যুর সংবাদ দেয়, কিন্তু তের চাচা চাচি ওদের উপর দয়া করার বদলে উল্টো ওদের উপর অত্যাচার শুরু করে দেন। এক সময়ে তের চাচা চাচি লোভে পড়ে জমিদারদের নর্তকী দলের প্রধান আম্মিজানের কাছে তে আর জিমিনকে বিক্রিও করে দেন। আম্মিজান অনেক ভালো মানুষ ছিলেন। তে আম্মিজানের কাছে ওর অসহায় জীবনের কাহিনীগুলো বলে। এরপর আম্মিজানের সাহায্য নিয়ে তে লুকিয়ে লুকিয়ে জিমিনকে পড়াশোনা করার জন্য বিলেতে পাঠায়, আর নিজে হয়ে যায় জমিদারদের প্রধান নর্তকী। এসব ভাবতে ভাবতে তের চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। হঠাৎ তার মনে পড়ে জেহবের কথা। জেহবের কথা মনে পড়তেই তের চোখের পানি মুছে গম্ভীর ভাব নিয়ে বলে ওঠে, জেহব একজন গোয়েন্দা, সে অসম্ভব চালাক। এখানে থাকলে সে আমাকে ধরিয়ে ফেলবে, আমাকে এখান থেকে পালাতেই হবে। এই বলে তে একটা চাদর জড়িয়ে মহল থেকে বের হবে। এমন সময় তার সামনে জেহব এসে দাঁড়ায়। হঠাৎ করে জেহব তের সামনে দাঁড়ানোর কারণে তে ভয়ে চোখ মুখ খিচে ফেলে। জেহব এবার আলতো করে তের হাত চেপে ধরে নরম কণ্ঠে বলে ওঠে, তে প্লিজ আমার সাথে চলো, এই জায়গাটা একদমই ভালো না, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তে এক ঝটকা জেহবের হাত সরিয়ে দিয়ে ধারালো কণ্ঠে বলে ওঠে, ছাড়ো আমাকে, তুমি আমার মা বাবার খুনি, আমি মরে যাব তবু তোমার সাথে যাব না। আমি তোমাকে কতবার বলবো আমি যাকে খুন করিনি, মিথ্যে কথা বলবে না জেহব, আমি তোমাকে বিশ্বাস করি না। জেহব আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারলো না। তের দুবাহু চেপে ধরে দেয়ালের সাথে তের পিঠ লাগিয়ে দিয়ে তের একদম মুখের কাছে গিয়ে লাল লাল চোখ নিয়ে বলে উঠলো, আর কতবার বললে তুমি বিশ্বাস করবে তে? আমি তোমাকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। আমি নিজে মরে যাব, কিন্তু তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। দরকার পড়লে তোমাকে আমি মেরে ফেলতে পারবো, কিন্তু তোমার সম্মানের উপর পড়লে টোকাও লাগতে দেব না। এটা ভালো জায়গা না তে, প্লিজ বোঝার চেষ্টা করো। তে জেহবের কথাগুলো শুনে অসহায় দৃষ্টিতে জেহবের দিকে তাকিয়ে রইল, আর চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে তার। জেহব তের গাল দু হাতে আবদ্ধ করে নিয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে তের চোখের পানি মুছিয়ে দিল, আর তের কপালের দিকে নিজের ঠোঁট এগিয়ে নিয়ে গেল। এমন সময় তে জেহবকে শরীরের সর্বটুকু শক্তি দিয়ে ধাক্কা মেরে দৌড় দিয়ে চলে গেল। জেহব তের ধাক্কা সামলাতে না পেরে নিচে পড়ে যায়, কিন্তু পরক্ষণে উঠে দাঁড়িয়ে তের পিছন পিছন দৌড় লাগালো জেহব। তের দৌড়ে এসে একটা খড়ের গাদার পেছনে লুকালো। জেহবও খড়ের গাদার সামনে এলো, কিন্তু তেকে কোথাও দেখতে পাচ্ছে না। কিন্তু কেন যেন জেহবের মনে হচ্ছে তে এখানে আছে। জেহব তের শরীরে ঘ্রাণ অনুভব করতে পারছে। জেহব চিৎকার করে বলে উঠলো, আমি জানি তে তুমি এখানেই আছো, আমার সাথে হাইড অ্যান্ড সিক খেলতে এসো না, হেরে যাবে। এই বলে জেহব আস্তে আস্তে পা ফেলে খড়ের গাদার পিছনের দিকে অগ্রসর হয়। জেহব খড়ের গাদার পেছনে গিয়ে দেখে তে নেই। তে এক্ষুনি সেখান থেকে পালিয়েছে। তার সাক্ষী মাটিতে পড়ে থাকা তেল নুপুর। দৌড়ানোর সময় যাতে শব্দ না হয় তাই নুপুর দুটো খুলে সেখানেই ফেলে রেখে গেছে তে। জেহব নুপুর দুটো পরম যত্নে উঠিয়ে নেয়। নুপুর দুটো চুমু খেয়ে নিজের পকেটে ঢুকালো, তারপর আশেপাশে তাকিয়ে আবার তেকে খোঁজার উদ্দেশ্যে দৌড় শুরু করলো। এদিকে তে দৌড়াতে দৌড়াতে নদীর ঘাটে চলে যায়। অপর দিক থেকে জাঙ্কুকও আসছিল, কিন্তু তে আর জাঙ্কুক কেউই দুজন দুজনকে দেখেনি। এভাবে বেখেয়ালিতে জাঙ্কুকের সাথে ধাক্কা খেয়ে জাঙ্কুকের বুকের উপর পড়ে যায়। তে জাঙ্কুকের উপর পড়ে গিয়ে জাঙ্কুকে শক্ত করে জড়িয়ে ধরলো। জাঙ্কুক থেকে পরম আবেশে নিজের বাহু ধরে আবদ্ধ করে নিল। কিছুক্ষণ এভাবে থাকার পর জাঙ্কুক বুঝতে পারলো তে শরীর থরথর করে কাঁপছে। জাঙ্কুক তেকে সোজা করে দাঁড় করিয়ে তের কাঁধে হাত দিয়ে নরম গলায় বলল, কি হয়েছে তে? কোনো সমস্যা? এমন ভয় পেয়ে আছো কেন? ছোট জমিদার সাহেব, আসলে কি হয়েছে বলো, নির্ভয়ে বলো। তে এবার চোখের পানি ছেড়ে দিয়ে তড়িৎ গতিতে জাঙ্কুকে জড়িয়ে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি ছোট জমিদার সাহেব। জাঙ্কুক তার কথা শুনে নেশা ভরা কণ্ঠে তের কানের কাছে গিয়ে বলল, সত্যি? অবশেষে কি আমার রহস্যময় জেদ আমার ভালোবাসার কাছে হেরে গেল? হ্যাঁ ছোট সাহেব, আস্তে আস্তে আমি আমার সব রহস্য আপনাকে বলবো, কিন্তু তার আগে কি হলো তে? তুমি এত ভয় পেয়ে আছো কেন? আমাকে কোথাও লুকিয়ে ফেলুন ছোট সাহেব, নইলে ওই লোকটা আপনার কাছ থেকে আমাকে কেড়ে নিয়ে যাবে।
জাঙ্কুক কিছু বলবে এমন সময় তাদের দুজনের পাশ থেকে হাততালির আওয়াজ আসলো। তে আর জাঙ্কুক দুজনের পাশে তাকিয়ে দেখে জেহব দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে আর মুচকি মুচকি হাসছে। জাঙ্কুক কৌতূহল নিয়ে জেহবকে জিজ্ঞাসা করলো, আপনি কে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি বা কেন দিচ্ছেন? তে জেহবকে দেখে ভয়ে জাঙ্কুকের পেছনে লুকিয়ে পড়লো আর জাঙ্কুকের শার্ট খামচে ধরে। তখন জেহব তেকে উদ্দেশ্য করে বলে, ভয় পেও না তে, আমি তোমার পেছনে আর আসবো না। আমি এতদিন একটা ভুল ধারণার মধ্যে ছিলাম। আমি ভাবতাম হয়তো তোমার মনে কোথাও না কোথাও আমার জন্য সামান্য পরিমাণ ভালোবাসা আছে, কিন্তু আমি ভুল প্রমাণিত হলাম। এখন আর তোমার পিছন পিছন দৌড়াবো না তে, কিন্তু বেঁচে থাকতে তোমার পিছুও আমি ছাড়বো না। কখনো যদি তোমার সম্মানের উপর সামান্য ফুলের টোকাও লাগে না, তবে এই পৃথিবী জেহবের হিংস্র রূপ দেখতে। এতটুকু বলে জেহব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। জেহবের কথাগুলো শুনে তের শরীর কাঁপছে। জাঙ্কুক এখনো কৌতূহলে জেহবের দিকেই তাকিয়ে আছে। জেহব এবার একটা হাসি দিয়ে জাঙ্কুকের কাছে গিয়ে জাঙ্কুকের হাত ধরে বলল, আমি ভুল করেছি ভাই, অন্যের জিনিসকে নিজের ভেবে অনেক বড় ভুল করেছি। ওই জিনিসটা আপনার, দয়া করে যত্নে রাখবেন। আর বিশ্বাস করুন, আমি একটুও কষ্ট পাইনি। আজ তো আমার সুখের দিন, আমার ভালোবাসা তার ভালোবাসা খুঁজে পেয়েছে। জিহব আবারও একটা হাসি দিল, কিন্তু তার চোখে পানি। বিশ্বাস করুন, আমি কাঁদছি না। এই অশ্রু আমার আনন্দের, এই অশ্রু আমার সাথী। এই অশ্রু নিয়ে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো। ভালো থাকবেন আপনারা, বেস্ট অফ লাক। এতটুকু বলে জিহব দ্রুত হেঁটে জাঙ্কুকের তীর মধ্যে থেকে চলে যায়। জাঙ্কুক এখনো কিছুই বুঝতে পারছে না, শুধু ভাবছে লোকে এসব কি বলে গেল। তে তখন জাঙ্কুককে নিয়ে একটা জায়গায় গিয়ে বসে আর তার অতীতের সব কথা খুলে বলে। জাঙ্কুক এবার জিহবের কথাগুলো মানে বুঝতে পারলো। জাঙ্কুক তার গাল দু হাত দিয়ে আবদ্ধ করে বলল, সবই তো বুঝলাম, কিন্তু ওই জিহবের কথা শুনে তো মনে হলো না ও কোনো অপরাধ করেছে। ওর অপরাধ একটাই, সে একতরফা ভালোবেসেছে। হয়তো তোমার বাবা মাকে অন্য কেউ মেরে ফেলেছে। ছোট সাহেব, আমি শুধু আপনাকে ভালোবাসি, তাই বিশেষ করে আপনাকে সবটা বলেছি। এখন দয়া করে আমার অতীতের জন্য আমাকে ভুল বুঝবেন না। জাঙ্কুক থেকে নিজের বুকে আবদ্ধ করে নিয়ে বলল, নিয়তি বড় নিষ্ঠুর তে, যারা সত্যিকারের ভালোবাসে তাদের সাথে নিয়তি খেলা করে, এটাই নিয়ম। আবার কিছু কিছু ভালোবাসা পূর্ণতা পেয়েও সবশেষে এর অপূর্ণতাই লিখে রাখে এই নিয়তি। আমি তোমাকে সারা জীবন নিজের বুকে আবদ্ধ করে রাখবো। তবে এই নিষ্ঠুর নিয়তির কি করব? নিয়তি যদি আমার অবস্থা ওই জিহবের মতো করে, করবে না, কারণ আমি তো আপনাকে ভালোবাসি। হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসার পূর্ণতা পেয়েও যদি অপূর্ণ থেকে যায়। জাঙ্কুকের কথাগুলো শুনে তার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠলো। এই জাঙ্কুককে জাপটে ধরে কান্না করতে করতে বলল, আমি আপনাকে হারাতে চাই না, নিয়তির কথা জানি না, কিন্তু কিন্তু আমরা কখনো আলাদা হবো না, কথা দিন। জাঙ্কুক তার হাতটা শক্ত করে ধরে বলল, শুধু কথা তো তারা দেয় যারা নিয়তির উপর ভরসা করে থাকে, কিন্তু জাঙ্কুক তোমাকে শুধু কথা দেবে না, বরং কাজেও করে দেখাবে। সে জাঙ্কুকের কথার মানে বুঝতে পারলো না। জাঙ্কুক তার ওড়না উঠিয়ে ওর মাথায় সুন্দর করে ঘুমটা টেনে দিল। তারপর থেকে গ্রামের একটা মসজিদে নিয়ে গেল। মসজিদের ইমাম সাহেব জাঙ্কুককে অনেক স্নেহ করতেন। জাঙ্কুক নির্ভয়ে ইমাম সাহেবকে গিয়ে বলল, চাচা যান, আমি জানি আপনি আমাকে অনেক স্নেহ করেন, তাই আজ আপনার কাছে আমি একটি আবদার করব, দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না? তুমি আমার ছেলের মতো বাবা, তোমাকে ফিরিয়ে দেওয়া মানে তো নিজের স্নেহ মমতাকে ফিরিয়ে দেওয়া। ইমাম সাহেবের কথা শুনে জাঙ্কুক একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে থেকে ডাকলো। এই জাঙ্কুকের পাশে দাঁড়ালো। এই কি তুমি? তুমি এখানে কি করছো? নর্তকী হয়ে মসজিদের মতো পবিত্র স্থানে কিভাবে পা রাখলে তুমি? তে চুপ করে রইলো। চাচা যান, একজন মানুষ নর্তকী হলেই কি সে অপবিত্র হয়ে যায়? আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, তুই আর পাঁচটা ভদ্র পরিবারের কুমারী মেয়ের মতোই পবিত্র। কিন্তু তুমি ওকে এখানে নিয়ে এসেছো কেন? আমি ওকে বিয়ে করবো চাচা যান, দয়া করে আমাদের বিয়ের ব্যবস্থা করে দিন। কি? তুমি কি উন্মাদ হয়ে গেছো বাবা? শেষে কিনা একজন নর্তকীকে বিয়ে করবে? তোমার আব্বাজান যদি জানতে পারে কি হবে তোমার ধারণা আছে? তাই তো আমি আরেক আব্বাজানের কাছে এসেছি। আমি জানি আমার এই আব্বাজান আমাকে ফিরিয়ে দিবেন না। আমি তো তাকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। কিন্তু কিন্তু বাবা, এটা ইমাম সাহেব কিছু বলার আগে জাঙ্কুক ইমাম সাহেবের পা ধরে বসে পড়ে। ইমাম সাহেব অস্বস্তি বোধ করে জাঙ্কুককে টেনে তুলল। আরে বাবা, কি করছো তুমি? ঠিক আছে, আমি বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু তুমি তোমার বাবাকে কি বলবে? সময় হলে বাবাকে আমি বলে দিব। আপাতত আপনি বিষয়টা লুকায়িত রাখবেন। ঠিক আছে, তোমাদের ভালোর জন্য এতটুকু না হয় করলাম। এই বলে ইমাম সাহেব জাঙ্কুককে বিয়ের ব্যবস্থা করে দেন।
বিয়ে সম্পন্ন হতে হতে সন্ধ্যা হয়ে যায়। জাঙ্কুক একটা ইমাম সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। বাইরে বের হতে না হতেই প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়। চারদিক অন্ধকার হয়ে গেছে, অনেক জোরে জোরে বাতাস বইছে। জাঙ্কুক থেকে নিজের বুকে আবদ্ধ করে নিয়ে বলল, ভয় পেও না তে, আমি আছি তো। তেও জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরলো। প্রচুর ঝড় বৃষ্টির মধ্যে হঠাৎ তে আর জাঙ্কুক একটা গাড়ি দেখতে পায়। জাঙ্কুক একটা গাড়িটার কাছে যায় সাহায্যের জন্য। জাঙ্কুক গাড়িটার সামনে গিয়ে ড্রাইভারকে বলে, ভাই একটু সাহায্য করবেন, ঝড় বৃষ্টির মধ্যে কোথায় যাবো বুঝতে পারছি না। জাঙ্কুকের গলার আওয়াজ শুনে ভেতর থেকে একজন মহিলা বের হয়ে আসে। মহিলাটা আর কেউ না, নর্তকীদের আম্মিজান। তে আম্মিজানকে দেখে দৌড়ে গিয়ে আম্মিজানকে জড়িয়ে ধরলো আর বলল, তুমি এসেছো, আমাদের সাহায্য করো প্লিজ। কি হয়েছে তে? তুই ছোট জমিদার সাহেবের সাথে কি করছিস? তারপর তে আর জাঙ্কুক আম্মিজানকে ওদের বিয়ের ব্যাপারটা বলে। এটা তোরা কি করলি? জমিদার সাহেব জানলে তোদের শেষ করে ফেলবে। ভয় পাবেন না আম্মিজান, ভালোবাসলে কি ভয় পেলে চলবে? আর আমার এখানে আসার মূল উদ্দেশ্য সমাজের এসব কুপ্রথা শেষ করে ফেলা। কথা বলতে বলতে ঝড় থেমে যায়। হঠাৎ চোখ যায় গাড়ির ভিতরে বসে থাকা কিছু কিশোরী মেয়ে দিকে। আম্মিজান, ওরা কারা? ওরা বাপ মামারা কিছু অসহায় কিশোরী। পরিবারের মানুষগুলো আমার কাছে বিক্রি করে দিয়েছে, যেমন তোর চাচা চাচি তোকে আর জিমিনকে আমার কাছে বিক্রি করেছিল। এসবের কি শেষ কখনোই হবে না? আমার আর এসব ভালো লাগে না। শেষ তখনই হবে যখন সমাজ শিক্ষিত হবে। তুই কিছু একটা ভেবে বললো, আচ্ছা আমি যেমন জিমিনকে লুকিয়ে লুকিয়ে বাইরে পড়তে পাঠিয়েছি, সেরকম ওদেরকে পড়ালে কেমন হয়? এতটা সহজ না। জিমিন একা ছিল, আর এখানে অনেকগুলো মেয়ে। রাজপ্রহরীরা টহল দিতে এলে ওদের কোথায় লুকাবি তুই? মাঝে মাঝে নিজেও তো ওদের কাছে কম মার খাসনি। আম্মিজান, এসব কথা না বললেই কি নয়? কেন বলবে না? বলুন আম্মিজান, কেন ওকে মেরেছে? আসলে ইংরেজরা মাঝে মাঝে রাজপ্রহরী নিয়ে মহলে এসে মেয়েদের ভোগ করতে চাইতো। সামনে যে নর্তকীকে পেত তার সাথে জোর জবরদস্তি করত। এতে সবাই দমে গেলেও পেকে তারা ছুঁতে পারেনি। সেই ক্ষোভে ইংরেজরা ওকে চাবুক দিয়ে ক্ষত বিক্ষত করে দিত। আম্মিজানের কথা শুনে জাঙ্কুকের শরীর রাগে কাঁপছিল, কিন্তু জাঙ্কুক নিজেকে সামলে বলল, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। কি করবেন আপনি? শুধু অপেক্ষা করো আর দেখো। কিছুদিন পর জাঙ্কুক মহল মেরামত করার নাম করে মহলের ভিতরে কিছু গোপন কক্ষ তৈরি করে দেয়। জাঙ্কুক একটা নাম করা প্রকৌশলী। তার নকশা একটা বই আঁকানো হয়। বইটার নাম দেওয়া হয় হাইড অ্যান্ড সিক। জাঙ্কুকের উদ্দেশ্য ছিল, যখন প্রহরী আর ইংরেজরা মহলে টহল দিতে আসবে, তখন সেই গুপ্ত কক্ষে মেয়েরা লুকিয়ে পড়বে। কক্ষগুলো এমন ভাবে বানানো হয়েছিল, একমাত্র বুদ্ধিমান ব্যক্তি ছাড়া সেই কক্ষের হদিস কেউ পাবে না। এর মধ্যেই খবর আসে জাঙ্কুকের বিলেতে ফিরতে হবে। মহল মেরামত করার পর জাঙ্কুক বিলেতে যাওয়ার প্রস্তুতি নেয় আর থেকে বলে যায়, আপাতত যে ব্যবস্থা করে দিয়ে গেলাম সেটা অনুসরণ করে চলতে থাকো। এবার বিলেতে গিয়ে কিছু আইনি বিভাগের মানুষের সাথে যোগাযোগ করতে হবে। এই সমস্যাটা গোড়া থেকে উপড়ে ফেলতে হবে। নিজের খেয়াল রাখবেন আর তাড়াতাড়ি ফিরে আসবেন। ডায়েরিতে লেখা কাহিনী শেষ। সুগা ডায়েরিটা পড়ে মাথায় হাত দিয়ে কিছু একটা ভাবতে থাকলো। জিমিন কৌতূহল নিয়ে সুগাকে জিজ্ঞাসা করলো, আপনার কি মনে হয় স্যার, আপু আর ওই মেয়েগুলো নিখোঁজ হওয়ার পেছনে কি ইংরেজদের হাত আছে? আর ওই মহলটাও কি ওরাই পুড়িয়ে দিয়েছিল? তুমি এসব ভাবছো আর আমি ভাবছি জিহপের কথা। জিমিন, জিহপ আর কেউ না, আমার বন্ধু। জিহপই আমাকে এই ইনভেস্টিগেশনের জন্য এখানে ডেকে পাঠিয়েছে। বাট অবাক করার বিষয় হলো, জিহপ থেকে চিন্তো, এমনকি জিহপ অনেক কিছু জানে, তবুও ও আমাকে কিছুই বললো না কেন? আর ও নিজে কেন ইনভেস্টিগেশনটা করতে আসছে না? জিহপ ভাইয়াকে তো আমিও চিনি, কিন্তু স্যার ডায়েরিটায় জিহপকে আপু যেভাবে উপস্থাপন করেছি, তাতে মনে হলো না জিহপ পুরো নেগেটিভ কাজ করতে পারে। ইভেন আমি নিজে সাক্ষী, ও আপুকে অনেক ভালোবাসতো। জিমিন আর দেরি করা যাবে না, চলো জিহপের বাড়ি যেতে হবে। সুগা আর জিমিন দেরি না করে জিহপের বাসা চলে যায়। কলিং বেলের আওয়াজ শুনে জিহপ দরজা খুলে দেখে সুগা আর জিমিন এসেছে। জিহপ ওদের ভেতর আসতে বলে। সুগা কিছু বলবে, তখনই জিহপ বলে ওঠে, আমি জানতাম ডায়েরিটা খুঁজে পাওয়ার পর তো আমার কাছে আসবে, কারণ কাহিনীর শেষ পরিণতি কি হয়েছিল সেটা তো শুধু জিহপই জানে। কি হয়েছিল বল? টিয়া জাঙ্কুককে এই জিহপ মেরে ফেলেছিল। এটা বলে জিহপ শব্দ করে হাসতে থাকে। তুই মেরেছিস মানে? তুই কি পাগল হয়ে গেছিস? কিন্তু এই ডায়েরি তো অন্য কথা বলছে। তুই তো থেকে পাগলের মতো ভালোবাসতি। এতটাই ভালোবাসতাম যে ওকে মেরে ফেলতে হয়েছে। এই ভালোবাসা খুব ভয়ঙ্কর সুগা। কারো জীবন সুন্দর করে দেয় আর কারো জীবন নিঃস্ব করে দেয়। প্লিজ জিহপ সবকিছু ক্লিয়ার করে বল, এভাবে হেয়ালি করিস না।
বলবো ছোনা, তোকে আমি সবকিছুই বলবো। তুই নিজের প্রতিভা দিয়ে যখন জানতে পেরে গেছিস, তাহলে এই হাইড অ্যান্ড সিক খেলার শেষ পরিণতি কি ছিল সেটা জানার অধিকার তোর আছে। সেদিন জাঙ্কুক চলে যাওয়ার পর জিহুক ছদ্মবেশে মহলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কে ঠিক আছে কিনা এসব জানতে গ্রামে ঢুকেই জিহুক কিছু গ্রামবাসীদের আলোচনা শুনতে পেল। আজ যে কি হবে, ওই নর্তকীদের শেষ রক্ষা মনে হয় হবে না আজ। জমিদারের ছেলেকে দিয়ে মহলের ভিতর গুপ্ত কক্ষ বানিয়ে নিয়েছে, লুকিয়ে লুকিয়ে মহলে মেয়েদেরকে পড়ায়। হ্যাঁ, কিন্তু মেয়েটা তো ভালো কাজই করেছিল, কিন্তু শেষে জমিদারদের গুপ্তচর আর ইংরেজরা সব জেনেই ফেললো। ইংরেজরা তো প্রহরী নিয়ে মহলে ঢুকেছে, আজ হয়তো থেকে আর বাঁচানোই যাবে না। যেসব লোকগুলোর কথা শুনে এক মিনিটও দেরি করলো না, দৌড়ে সোজা মহলে চলে গেল। যেসব মহলের সামনে গিয়ে বুঝতে পারলো হত্যাযজ্ঞ শুরু হয়ে গেছে। মহলের ভেতর থেকে কিছু মেয়েদের আর্তনাদ ভেসে আসছে। যেসব কোনো কিছু না ভেবে মহলের ভিতর ঢুকে গেল। সেখানকার অবস্থা দেখে যেসব হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়লো। এক মুহূর্তের জন্য যেন জেহপের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল। জেহপ দেখে কিছু ইংরেজরা কিছু কিশোরী মেয়ের উপর হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়েছে। জেহপ কাকে রেখে কাকে বাঁচাবে কিছু বুঝতে পারছিল না। এর মধ্যে উপরের দিক থেকে তের আর্তনাদ ভেসে আসে। দয়া করে আমার মেয়েগুলোকে ছেড়ে দিন, যা করার আমি করেছি, আমাকে মেরে ফেলুন। ওদের এত বড় সর্বনাশ করবেন না সাহেব। তুমি তোমার কথা ভাবো সুইটহার্ট, তোমাকেও ভোগ করার সময় আসিয়া গিয়েছে। কথাগুলো শুনে ইংরেজরা অট্ট হাসিতে ফেটে পড়ল। এসব শুনে জিহপের মাথায় রক্ত উঠে গেল। জিহপ তাড়াতাড়ি উপরে যেতে চায়, কিন্তু কিছু প্রহরী তাকে লাঠির আঘাত করতে করতে মহলের বাইরে নিয়ে আসে। এমন সময় আম্মিজান মহলের বাইরে এসে দেখে জিহপকে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। আম্মিজান কোনো রকমে প্রহরীদের কাছে অনুরোধ করেছে জিহপকে ছাড়িয়ে দেওয়ার জন্য। জিহপকে ছাড়িয়ে একটু দূরে নিয়ে আসে আম্মিজান। আম্মিজান, মহলের ভিতর আমাকে যেতে হবে, ছাড়ুন আমাকে। মনে হয় আর কিছু করার নেই জিহপ। ইংরেজ সাহেব থেকে ওর গুপ্ত কক্ষে নিয়ে গেছে, আর ওই গুপ্ত কক্ষের হদিস আমাদের কারো কাছেই নেই। আমি যাব, আমি বের করবো ওকে। আপনাকে ওরা মেরে ফেলবে সাহেব, আপনি যাবেন না। মৃত্যুর ভয় করি না আমি, কিন্তু আপনি চেষ্টা করে ভিতরে ঢুকতে পারবেন না। আপনি তাকিয়ে দেখুন, হাজার হাজার সৈন্য ওখানে দাঁড়ানো। জিহপ তাকিয়ে দেখলো, সত্যি এত সৈন্য, তাদের হাতে অস্ত্র শস্ত্র। তাদেরকে ছাড়িয়ে জিহপের উপরে ওঠা পসিবল না। জিহপ একটা দীর্ঘশ্বাস ফেলে পাশে তাকালো। তার চোখে পড়লো একটা কেরোসিনের ড্রামের দিকে। জিহপ কেরোসিনের ড্রাম থেকে মগে করে কেরোসিন নিয়ে মহলের নিচে ঢালতে লাগলো। সাহেব, কি করছেন আপনি? আজ যদি ওই নরপশুর হাতে নিজের সম্মান বিসর্জন দেয়, তাহলে কি সে আর জীবিত ফিরবে? আমি যতদূর ওকে চিনি, ও কখনোই জীবিত ফিরবে না। আজ যে মেয়েগুলো নিজেদের সম্মান হারাচ্ছে, তারা কি এই সমাজে বেঁচে থাকতে পারবে? পারবে না। কিন্তু ওই নরপশুগুলো ঠিকই বাইরে বেরিয়ে আসবে, আবার চারদিকে এসব পাপ করে বেড়াবে। তার থেকে ভালো গোড়া থেকেই সমস্যা টুকতে ফেলবো। মানেটা খুব সহজ, আমি সব সহ্য করতে পারি, কিন্তু তার অসম্মান সহ্য করতে পারি না। ওকে যখন আমি বাঁচাতেই পারবো না, ওর সম্মান যখন আমি রক্ষাই করতে পারবো না, ওর সম্মান হানি হওয়ার আগে আমি ওকে মেরে ফেলবো। এই বলে জিহপ পকেট থেকে একটা দিয়াশলাই বের করে মহলে আগুন লাগিয়ে দেয়। মহল দাও দাও করে জ্বলতে থাকে, এক নিমিষেই সব সার্কার হয়ে যায়। সেদিন সেই আগুনে কিছু পাপিষ্টের পাপ পড়ে যায়, আর তাদের অপকর্মের চিহ্নগুলো শেষ হয়ে যায়। জিহপ দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, আমি আমার কথা রেখেছি। আমি তোমাকে বলেছিলাম না, প্রয়োজন হলে আমি তোমাকে মেরে ফেলবো, কিন্তু তোমার সম্মানের উপর ফুলের টোকাও পড়তে দেবো না। এভাবে অনেকক্ষণ আগুন জ্বলতে জ্বলতে মহলটা পুরোপুরি ভাবে পুড়ে গেল। গভীর রাত হয়ে গেছে, মহলের দহনও কমে গেছে, কিন্তু জিহপের মনের দহন তো কমছেই না। কি বলবে সে জাঙ্কুককে? এটা ভেবেই দম বন্ধ হয়ে আসছে জিহপের। এর মাঝে নিজের কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করলো জিহপ। পিছনে ফিরে দেখে জাঙ্কুক অবাক দৃষ্টিতে কিছুক্ষণ জিহপের দিকে তাকিয়ে রইল। জিহপ নিজের নজর নিচের দিকে নামিয়ে ফেলল। জাঙ্কুক এবার আশেপাশে তাকিয়ে জিহপকে বলল, বিলেতে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম, জাহাজে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে যাওয়াটা আটকে গেল। ভেবেছিলাম আজ যাত্রা না হয় লুকিয়ে লুকিয়ে নিজের সদ্য বিবাহিত স্ত্রীর সাথে কাটাবো। বিয়ের পর তো তেমন ভালোবাসা পাইনি আমার কাছে, তাকে একটা নজর দেখার জন্য মহলে এসেছিলাম। কিন্তু আমার কেন মনে হচ্ছে খুব খারাপ কিছু ঘটেছে। মহলের এই অবস্থা কি করে হলো? আমার তে কোথায়? জিহপ একটা নিঃশ্বাস ফেলে মাথা তুলে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিও জাঙ্কুক। মানে? আমাকে ক্ষমা করে দিও তুমি।
তোমার স্ত্রী, তোমার ভালোবাসা, তোমার জীবনের মূল্যবান জিনিসটাকে আমি খুন করে ফেলেছি। জাঙ্কুক জেহপের কথা শুনে এক কদম পিছিয়ে গিয়ে বলল, তুমি কি আমার সাথে মজা করছো জেহপ? এরকম মজা আমি পছন্দ করি না। আমাকে দেখে কি মনে হচ্ছে তোমার? জেহপ একটা যন্ত্রণাদায়ক হাসি দিয়ে বলল, আমি মজা করার মতো পরিস্থিতি আছি তোমার তাই মনে হচ্ছে? তোমার ভালোবাসার সম্মান বাঁচাতে গিয়ে আমি তাকে মেরে ফেলেছি। তারপরে কিছুক্ষণ আগের পুরো ঘটনা জেহপ জাঙ্কুককে খুলে বলল। পুরো ঘটনা জাঙ্কুক শোনার পর মাটিতে বসে পড়ে। জেহপ জাঙ্কুকের কাঁধে হাত দিয়ে বলে, আমি কিভাবে তোমার কাছে ক্ষমা চাইবো আমি জানি না জাঙ্কুক। আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না। ভাবতেই কেমন অদ্ভুত লাগছে তাই না? আমি এই পৃথিবীতে বেঁচে আছি, নিঃশ্বাস নিচ্ছি, কিন্তু তে নেই। এটা কখনো সম্ভব না জেহপ। জেহপ, তুমি কি চাও না আমি আর তে এক হই? আমি তোমাদের মিলন চাই বলেই তোমাদের দুজনের মাঝখান থেকে সরে গিয়েছিলাম। জাঙ্কুক মুচকি হাসলো। তারপর পাশে পড়ে থাকা একটা বন্দুক উঠালো আর জেহপের হাতে দিয়ে বলল, আত্মহত্যা করা মহাপাপ। আত্মহত্যা করলে হয়তো সৃষ্টিকর্তা তের মতো পবিত্র আত্মার কাছে আমাকে যেতেই দিবে না, কিন্তু আমি তো দেখে ছেড়ে বাঁচতে পারবো না। আমি তের কাছে যেতে চাই জেহপ। তোমাকে আমার আর তের ভালোবাসা কসম, তুমি আমাকে হত্যা করে তের কাছে পাঠিয়ে দাও। জাঙ্কুক, কি বলছো তুমি এসব? তোমার কাছে আমি হাত জোড় করছি জেহপ। তুমি কি চাও আমি আত্মহত্যা করি? যদি এটা না চাও তাহলে তেকে যেমন বাঁচানোর জন্য মেরে ফেলেছো, আমাকেও মেরে বাঁচিয়ে দাও। দয়া করো জেহপ। জেহপ কি করবে বুঝতে পারছিল না, কিন্তু জাঙ্কুকের পাগলামি দেখে জেহপ জাঙ্কুকের দিকে বন্দুক ধরতে বাধ্য হয়। আমাকে কথা দাও জেহপ, আমার মৃত্যুর পর এই মহলে তুমি আর কখনোই আসবে না, আর আমার খোঁজও কাউকে দেবে না। ধরে নাও এটা আমার শেষ ইচ্ছা, তবে তুমি নিজের কোনো ক্ষতি করো না। ইতিহাসকে আমাদের ভালোবাসার সাক্ষী দেবে তুমি। তোমাকে বেঁচে থাকতে হবে জেহপ। ভালো থেকো। জানি না তের কাছে যেতে পারবো কিনা, তবে যদি আমি ব্যর্থ হই ভবিষ্যতে এই জেহপ যেন আমাকে আবার সাহায্য করে। গুড বাই জেহপ। জাঙ্কুক চোখ বন্ধ করে জেহপকে ইশারা করলো শুট করার জন্য। জেহপ চোখ বন্ধ করে শুট করে দেয়। নিচে পড়ে যায় জাঙ্কুকের নিথর দেহ। জেহপ বুকে পাথর রেখে জাঙ্কুকের দেহ মহলের পিছনে রেখে মহল ত্যাগ করে। এইভাবে আমি নিজের ভালোবাসা আর দুটো মানুষের পবিত্র ভালোবাসা খুন করে ফেলেছি। আমি জাঙ্কুকের কথা দিয়েছিলাম আমি ওই মহলে আর যাবো না, কিন্তু আমি মহলের খোঁজ খবর নিই। তারপর জানতে পারি মহলে নাকি যারা ঢোকে তারা আর বের হতে পারে না। তাই আমি ভেবে নিলাম হয়তো তে আর জাঙ্কুকের আত্মার মিলন হয়নি, ওদের অতৃপ্ত আত্মা সেখানে আটকা পড়ে আছে। তাই আমি তোকে খবর দিয়ে এখানে এনেছি। সুগা, তুই ওদের সাহায্য কর। জেহপের কথাগুলো শুনে জিমিন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, কিন্তু চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সুগা জিমিনকে ধরে শান্ত করার চেষ্টা করলো। জিমিন, নিজেকে সামলাও, সামনে অনেক বড় যুদ্ধ অপেক্ষা করছে, আমাদের শক্ত হতে হবে। জিমিন, ভেঙে পড়ো না, আমাদের তে আর জাঙ্কুককে এক করতেই হবে। তারপর তুমি আমাকে যা শাস্তি দেওয়ার দিও। আমি তোমাকে আর কি শাস্তি দেবো জেহপ ভাইয়া? তুমি তো আমার বোনকে বাঁচিয়ে দিয়েছো, ওই শয়তানদেরও মেরে ফেলেছো। তোমাকে তো ধন্যবাদ দেওয়া উচিত ছিল আমার। হ্যাঁ, শয়তান শেষ হয়েছে, কিন্তু হয়তো ওদের শয়তানি আত্মা এখনো তে আর জাঙ্কুককে এক হতে দিচ্ছে না। ওয়েট গাইস, আমি মহলের বাইরে জাঙ্কুককে দেখেছি। হোয়াট? এটা কিভাবে সম্ভব? শুধু তাই নয়, আমি ওই কিশোরী মেয়েদেরকেও দেখেছি। ওরা আমাকে এই ডায়েরি আর বই পেতে সাহায্য করেছে। আমার মনে হয় পরবর্তীতেও ওরা আমাদের সাহায্য করবে। এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটবে। এসব মোকাবেলা করে আমাদের জাঙ্কুক আর তেকে এক করতেই হবে। পরের দিন সুগা, জেহপ আর জিমিন নর্তকী দলের সাহায্য নিয়ে রাজ্যে ঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে দেয় আজ বিকেলে পুরনো মহলের সামনে নর্তকীতে তার দল নিয়ে আসবে। সবার আমন্ত্রণ রইল। বিকেল বেলা পুরনো নর্তকী মহলের কথা শুনতেই জমিদার সহ জমিদার, প্রহরী, ইংরেজ আর সাধারণ জনগণ সবাই আগ্রহ নিয়ে মহলের সামনে ভিড় করে। অগ্নিদগ্ধ প্রাসাদের সামনে রাঙিনায় বিশাল আয়োজন। 100টার মতো ঢোল আর বাদ্যযন্ত্র সারিবদ্ধভাবে সাজানো হয়েছে। যেহেতু মানুষের ভিড়ে ছদ্মবেশে পুরো ঘটনাটা পর্যবেক্ষণ করছে। সুগা তার দল নিয়ে বাদ্যযন্ত্র বাজানো শুরু করে, কিন্তু ঢোলগুলো কাউকে ধরতেও দেয় না। সুগা বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে নাচ শুরু করে। কিছুক্ষণ পর জিমিনও সুগার সাথে যোগ দেয়, সাথে আরো কিছু নর্তকী। সাথে যোগ দেন আম্মি জান। ইংরেজরা আজও নিজেদের লালসা ভরা চোখ নিয়ে নর্তকীদের দিকে তাকিয়ে আছে। তাদের এই স্বভাব যেন পরিবর্তন হবার নয়। সুগা নাচতে নাচতে হঠাৎ খেয়াল করলো জাঙ্কুকও ঢোল নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। সুগা কিছুক্ষণের জন্য থমকে যায় জাঙ্কুককে দেখে। জাঙ্কুক ঢোল বাজাতে বাজাতেই সেই 100টা ঢোলের সামনে যায় আর একটা ঢোল পিটাতে শুরু করে।
সাথে সাথে বাকি 100টা ঢোল নিজে নিজেই বেজে ওঠে। এরকম অলৌকিক দৃশ্য দেখে উপস্থিত সবাই ভয় পেয়ে যায় আর হুড়োহুড়ি করে বাইরে চলে যেতে থাকে। সাধারণ জনগণ বাইরে যাওয়ার পর ইংরেজ আর জমিদার প্রহরীরা বাইরে যেতে চায়, কিন্তু তার আগে মহলের গীত আপনা আপনি বন্ধ হয়ে যায়। এদিকে ঢোলের আওয়াজ আরো তীব্র হতে থাকলো। সুগা আর জিমিন এখনো তাদের নাচ থামায়নি। জিহব দাঁড়িয়ে সব দেখছে। জিহব, সুগা আর জিমিন বুঝতে পারছে হয়তো অতৃপ্ত আত্মাগুলো এসে পড়েছে। ঢোলের আওয়াজ এতটা তীব্র হতে থাকে যে অগ্নিদগ্ধ মহলটা ধসে পড়া শুরু করে। ইংরেজ আর জমিদার প্রহরীরা কোথায় লুকাবে তার জায়গা পাচ্ছে না, শুধু ছটফট করছে তারা। হঠাৎ চারিদিক হালকা অন্ধকার হয়ে গেল, পুরো মহলটা ভেঙে পড়ে যায়। আর হঠাৎ করে ঢোলের আওয়াজও থেমে যায়, সাথে সাথে সুগা আর জিমিনও থেমে গেল। সুগা আর জিমিন অদ্ভুতভাবে একে অপরের দিকে তাকিয়ে আছে, চারিদিকে স্তব্ধ হয়ে গেছে। জিমিন সুগার দিকে এগোতে এগোতে বলল, জাংকুক, তুমি এসেছো আমাকে নিতে? হ্যাঁ তে, অনেক চেষ্টা করেছি তোমাকে এই মহল থেকে বের করতে, কিন্তু পারিনি। আজ এতদিন পর আমি সফল হয়েছি তে, আজ আমাদের মিলন হবে। জাংকুক আর তের আত্মা সুগা আর জিমিনের ভিতর প্রবেশ করেছে। সুগা আর জিমিন একে অপরকে জড়িয়ে ধরে অদ্ভুত শব্দে কান্না করতে থাকলো। এদিকে ইংরেজরা এসব দেখছে আর ভয়ে কাঁপছে। জিহব বুঝতে পারলো জাংকুক আর তে এসে গেছে। জিহব গিয়ে ওদের সামনে দাঁড়ালো। জিহবকে দেখে তে আর জাংকুকের আত্মা হেসে দিয়ে বলল, আমি জানি জিহব, সেদিন তোমার জন্য আমার মৃত্যু হয়েছিল, কিন্তু বিশ্বাস করো জিহব, সেই মুহূর্তে আমার মৃত্যু খুব প্রয়োজন ছিল। তোমার জন্য ওই শয়তানগুলো আমাকে ছুঁতেও পারেনি, আর জিহবের জন্যই আজ আমি আমার ভালোবাসার সাথে এক হতে পারছি। ধন্যবাদ জিহব, তোমাকে আমরা কখনোই ভুলবো না। তোমাদের এক হতে দেখে আমার অনেক ভালো লাগছে, আর আমাকে ক্ষমা করে দিও, কারণে বা অকারণে তোমাদের হত্যাকারী আমি। না জিহব, তুমি না, পাপ করেছে তো ওদের দলবল। তে ইংরেজ এবং জমিদার প্রহরীদের উদ্দেশ্য করে কথাটা বলল। ওদের পাপের শাস্তি ওরা পাবে, আর তোদের শাস্তি দিবে তারা, যাদের তোরা সেদিন স্বীকার করেছিলি। কথাটা বলার সাথে সাথে ইংরেজ আর প্রহরীদের চারদিকে গোল আকৃতি হয়ে আগুন জ্বলে উঠল। ইংরেজ আর প্রহরীরা ভয়ে চিৎকার করছে, কিন্তু আগুন ক্রমশ বেড়ে চলেছে, আর চারদিক থেকে ভেসে আসছে কিছু মেয়ের অট্টহাসি। ওদের মৃত্যুতে মেয়েগুলোর আত্মা আজ শান্তি পেল। এক পর্যায়ে ইংরেজ আর প্রহরীগুলো আগুনে পুড়ে ওখানে ছাই হয়ে যায়। চারিদিক আবার স্তব্ধ হয়ে গেল। তে আর জাংকুক একে অপরের হাত ধরে জিহবের সামনে এসে একসাথে বলল, আমরা দুজন 1 বছর যাবত এই দিনটাকে অপেক্ষা করছি। ধন্যবাদ তোমাদের। এখন আরেকটু কষ্ট করে আমাদের লাশগুলো যদি দাফন করে দাও, আমরা চির মুক্তি পেয়ে যাব। নিশ্চিন্তে থাকো তোমরা, তোমরা মুক্তি পেয়ে যাবে, আর তোমাদের দুজনের কবর পাশাপাশি থাকবে, আর সেই কবর জাংকুক আর তের ভালোবাসার সাক্ষী হয়ে থাকবে সারা জীবন। জিহব কথাটা বলার পর জাংকুক আর তে সুগা আর জিমিনের শরীর ত্যাগ করে দুজনই সেন্সলেস হয়ে নিচে পড়ে যায়। কিছুক্ষণ পর সুগা আর জিমিন হেসে ফিরে আসে। এদিকে জমিদার সাহেব তখন মানুষের ভিড়ে পালিয়ে গেলেও কিছুক্ষণ পর আবার সে কয়েকশো প্রহরী নিয়ে মহলের সামনে যায়, কিন্তু জিহব, সুগা আর জিমিন তাদের সামনে এসে দাঁড়ায়। আপনারা ভেতরে যেতে পারবেন না। কেন? এই প্রাসাদ তো আমার, আমাকে বাধা দেওয়ার তোমরা কে? আমরা তিনজনই ডিটেকটিভ। আমি ডিটেকটিভ মিন ইউঙ্গি, আমার সাথে আছে জিহব এবং জিমিন। আমরা এখন সবাই এখানে তদন্ত করব। কি? তে তুমি গোয়েন্দা? না জমিদার সাহেব, আমি তে নই, আমি তের যমজ বোন জিমিন। আমার বোন আর আপনার ছেলে জীবন জাংকুকের মৃত্যুর তদন্ত করতে এসেছি। কি? জাংকুক তো বিদেশে থাকে, ও কবে মারা গেল? হ্যাঁ, জাংকুক, সে বিদেশে যায়নি। আপনার ওই নরপশু ইংরেজ বন্ধুদের জন্য আজ মহলের এই অবস্থা। ওদের তৃপ্তি মেটাতে গিয়ে এই মহলে নিজেদের জীবন দিয়েছে কিছু অসহায় মেয়ে, আর তার মধ্যে ছিল জাংকুকের ভালোবাসাতে। নিজের ভালোবাসাকে হারিয়ে আপনার ছেলে জাংকুকও নিজের জীবন বিসর্জন দিয়েছে। জিহবের কথা শুনে জমিদার সাহেব মাথায় হাত দিয়ে কান্না করতে করতে বসে পড়ে। সুগা জমিদার সাহেবের কাছে গিয়ে বলল, এখনো সময় আছে জমিদার সাহেব, ওইসব নরপশুদের প্রশ্রয় দিবেন না। ওরা এই দেশ ধ্বংস করে দেওয়ার জন্য এসেছে। মেয়েদের নিয়ে এমন নোংরা খেলা বন্ধ করুন, ওদের কেনা বেচা বন্ধ করুন। আমার আপনার মতো ওরাও তো মানুষ, ওদেরও সম্মান নিয়ে বাঁচতে ইচ্ছে করে। এসব নোংরা খেলা বন্ধ করুন। আপনি যেমন আপনার সন্তানকে হারিয়েছেন, সেরকম আরো বাবা মা তাদের সন্তানকে হারিয়েছে। সুগার কথাগুলো শুনে জমিদার সাহেব অনুতপ্ত হয়। সে নিজের ভুল স্বীকার করলো এবং প্রহরীদেরকে নর্তকী মেয়েদেরকে মুক্ত করে দেওয়ার হুকুম দিল। সুগা, জিহব আর জিমিন মহল থেকে জাংকুক আর তে সহ সব মেয়ে আর ইংরেজ ও প্রহরীদের লাশ উদ্ধার করলো। প্রত্যেকের দেহ পুড়ে ছাই হয়ে আছে, শুধু পড়ে আছে হাড়গুলো। জিহব জাংকুকের লাশ
যেখানে রেখে গেছিল আজও সেখানে রয়ে গেছে। আর তের লাশ ছিল চিলেকোঠার ঘরে। মহলটা পুরো ভেঙে গেলেও চিলেকোঠার ঘরে সেই গুপ্ত কক্ষটার দরজা শুধু ভেঙেছে, যে কারণে তের আত্মা বাইরে আসতে পেরেছিল। আর ভাগ্যক্রমে সেই গুপ্ত কক্ষে একটা লাশ ছিল, আর লাশটার পরনে তের যে পোশাক ছিল সেই পোশাকটাই পরা ছিল। এই থেকে বোঝা যায় তে আগুনে পুড়ে মারা যায়নি। ইংরেজ সাহেবটা আগুন দেখে তাকে ওখানে আটকে রেখে পালাতে চেয়েছিল, কিন্তু সেই আগুন গুপ্ত কক্ষে পৌঁছাতে পারেনি। কারণটা কক্ষটার প্রাসাদের একদম উপরে ছিল, অর্থাৎ এর মৃত্যু হয়েছে বন্দি অবস্থায় থেকে থেকে দম আটকে। এরপর জিমিন, সুগা আর জেহক সব লাশ দাফন করে দেয়, আর জাঙ্কুকারদের লাশ পাশাপাশি দাফন করে তার উপর প্রাচীর তৈরি করে দিয়ে খোদাই করে জাঙ্কুকারদের নাম লিখে দেওয়া হয়। 1 বছর পর জেহক ফুল হাতে জাঙ্কুকারদের সমাধির সামনে আসে। পেছনে সুগা আর জিমিন একে অপরের হাত ধরে আছে। ওরা দুজন বিয়ে করে নিয়েছে। সুগা জিমিনের দিকে তাকিয়ে আবার জেহকের দিকে তাকিয়ে বলল, পৃথিবীতে কত ধরনের ভালোবাসা আছে তাই না জিমিন? কিছু ভালোবাসা আছে আমাদের ভালোবাসার মতো, যা সহজেই পূর্ণতা পেয়ে যায়। আবার কিছু ভালোবাসা আছে জাঙ্কুকারদের মতো, যার মৃত্যুর পরেও ভালোবাসার সাক্ষী হয়ে থাকে। আবার কিছু ভালোবাসা আছে জেহকের ভালোবাসার মতো, নিজের ভালোবাসার কোনো অস্তিত্ব নেই এটা জানা সত্ত্বেও তার ভালোবাসা এক বিন্দুও কমেনি। এই ভালোবাসার নাম কি অপূর্ণতা? জেহক ফুলগুলো জাঙ্কুকারদের কবরের উপরে রেখে হেসে বলল, তোরা হয়তো ভাবছিস আমার ভালোবাসা অপূর্ণ রয়ে গেল তাই না? না, এই ভালোবাসার নাম অপূর্ণতা না, এর নাম অপেক্ষা। কোনো এক জন্মে হয়তো আমি জাঙ্কুক হয়ে জন্মাবো, তখন তো থেকে আমার হতেই হবে, তখন ও আমার হতে বাধ্য।